আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। আমরা গত দুইটা ভিডিওতে ইসিজি এর বেসিক্স নিয়ে আলোচনা করছিলাম। এবার যেহেতু আমরা বেসিক জেনে গেছি, এখন থেকে আমরা আমাদের নতুন একটা ভিডিও সিরিজ শুরু হবে, সেটা হচ্ছে ইসিজি ইন্টারপ্রিটেশন। তো এখন আমরা একটা একটা করে ইসিজি পেপার ধরে ইসিজি থেকে কিভাবে ডায়াগনোসিস করতে হয় সেটা শিখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো দেখো, আমরা যে ইসিজি গুলো সাধারণত করাই, এই ইসিজি গুলোর মধ্যে থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা অ্যাকিউট করোনারি সিমটম এটা ডায়াগনোসিস করার জন্য আমরা খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে ইসিজি করিয়ে থাকি। এই অ্যাকিউট করোনারি সিমটমের মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে আমাদের আনস্টেবল অ্যানজাইনা এবং আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই দুইটা ডায়াগনোসিস করার জন্য ইসিজি করে থাকি। এই আনস্টেবল অ্যানজাইনাটাকে আমরা ইসিজির ভাষায় বলি মায়োকার্ডিয়াল ইসকিমিয়া। ঠিক আছে, তার মানে ইসিজিতে আমরা ডায়াগনোসিস করি এমআই অর মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। মোস্টলি আমরা যদি একটা এমআই এর ইসিজি ডায়াগনোসিস করতে পারি অথবা মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার ইসিজি ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে অলমোস্ট আমরা একটা ইসিজির 70% জেনে গেছি। কারণ মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা শুধুমাত্র এই যে অ্যাকিউট করোনারি সিমটম, এই অ্যাকিউট করোনারি সিমটম ডায়াগনোসিস করার জন্য আমরা সাধারণত ইসিজিটা করাই থাকি। আরো অন্যান্য বিভিন্ন ডিজিজে আমাদের ইসিজি চেঞ্জ আসে, বাট আমরা মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা এই যে এমআই অথবা ইসকেমিয়া এটা ডায়াগনোসিস করার জন্য ইসিজিটা করে থাকি। তো আমরা আজকের এই ভিডিওতে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অথবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটা কিভাবে ডায়াগনোসিস করা যায় সেটা শিখব। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি জিনিস আর মায়োকার্ডিয়াল ইসকেমিয়া কি জিনিস। দেখো, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া কি? ব্লাড ফ্লো ডিক্রিজ, অর্থাৎ আমাদের হার্টের যে মাসলগুলো আছে, এই হার্টের মাসলে কোনো কারণে যদি ব্লাড ফ্লো কমে যায়, আর ব্লাড ফ্লো কমে গেলে তখন সেখানে কি হবে? হাইপোক্সিয়া হবে। এবং যখন হাইপোক্সিয়া হয়, তাহলে হাইপোক্সিয়া হলে কি হয়? সেখানে যেহেতু অক্সিজেন কম, তাই সেখানে অ্যানএরোবিক গ্লাইকোলাইসিস শুরু হয়ে যায়। অ্যানএরোবিক গ্লাইকোলাইসিস শুরু হয়ে যায়। আর এই অ্যানএরোবিক গ্লাইকোলাইসিস কি প্রডিউস করে? আমরা পড়ছিলাম বায়োকেমিস্ট্রিতে ল্যাকটিক অ্যাসিডোসিস বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, আর এই ল্যাকটিক অ্যাসিড গুলো আমাদের পেইন সেন্সেশনকে বাড়িয়ে দেয়, অর্থাৎ পেইন রিসিপ্টরের উপরে কাজ করে, পেইন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, তখন আমাদের ব্যথা ফিল হয়। তার মানে মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে কি হবে? আমাদের ব্লাড ফ্লো কমে যাবে, হাইপোক্সিয়া হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে এবং সেখানে আমাদের পেইন ফিল হবে। অর্থাৎ এখানে কি হয়? ব্লাড ফ্লোটা কমে যায়, বাট তাও কিছুটা ব্লাড ফ্লো থাকে। বাট ইনফ্রাকশনের ক্ষেত্রে কি হবে? ইনফ্রাকশনের ক্ষেত্রে একদম কাট অফ ব্লাড ফ্লো, অর্থাৎ ব্লাড ফ্লো একদমই থাকবে না, বা 99% বা 90%-এরও বেশি ব্লাড ফ্লো কমে যাবে। তখন কি হবে? এটা যখন 20 মিনিট বা তার বেশি ধরে হয়, বলা হয় যে 30 মিনিট, আমাদের বইগুলোতে থাকে হচ্ছে 30 মিনিট। তো এই 30 মিনিট বেশি যখন ব্লাড কাট অফ থাকে, তখন কি হয়? যে আমাদের এই যে সেলুলার নেক্রোসিস হয় অক্সিজেনের অভাবে, হাইপোক্সিয়ার কারণে, তখন সেলগুলো একদম ডেথ হয়ে যায়। এটাকে আমরা কি বলি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ঠিক আছে, তো আমাদের এই যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা ইনফ্রাকশনটা যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো সাপোজ এই যে একটা আমাদের আর্টারি, ঠিক আছে, এটা হার্টের একটা আর্টারি, এই আর্টারিতে কোনো কারণে সাপোজ ধরো যে এইখানে মনে করো যে 50% ব্লক হয়ে গেল। তো 50% ব্লক হয়ে গেলে 50% ব্লক হয়ে গেলে সাপোজ আমরা ধরি যে এই আর্টারিটা আমাদের হার্টের এতটুকু এরিয়াকে সাপ্লাই দেয়। ঠিক আছে, তো 50% ব্লক হয়ে গেল, বাকি 50% যেহেতু খোলা আছে, এখান দিয়ে কি ব্লাড আসবে, আসলে সে এই এরিয়াটা কোনোভাবে সাপ্লাই দিতে পারবে নর্মাল কন্ডিশনে। বাট যখন এক্সেসিভ কাজ করব, কার্ডিয়াক অ্যাক্টিভিটিতে থাকবে, আমরা যখন এক্সারসাইজ করব বা কোনো অ্যাক্টিভিটি করব, তখন আমাদের কি হয়? তখন আমাদের অক্সিজেন ডিমান্ড কিন্তু বেড়ে যায়। তো অক্সিজেন ডিমান্ড বেড়ে গেলে, যেহেতু এখানে 50% ব্লক আছে, এই ব্লকের কারণে ওই ডিমান্ডটা, এক্সট্রা ডিমান্ডটা তখন সে ফুলফিল করতে পারে না। তখন এই যে এই সারাউন্ডিং যে এরিয়া, এখানে আমাদের ইসকেমিক চেঞ্জ পাওয়া যায়। আর যদি ধরো কোনো কারণে এই আর্টারিটা একদম ব্লক হয়ে গেছে বা 90%-এর বেশি ব্লক হয়ে গেছে, 99%, তাহলে এখন কি হবে? এখন কিন্তু এখানে আর কোনো ব্লাড সাপ্লাই আসবে না।
আর এখন যদি কোনো ব্লাড সাপ্লাই না আসে এইখান থেকে, তাহলে কি হবে, এই আশেপাশে মাসলগুলো রক্তের অভাবে অর্থাৎ ব্লাড ফ্লো কাট অফ হওয়ার কারণে এই মাসলগুলো ডেড হতে থাকবে, অর্থাৎ সেলুলার নেক্রোসিস হতে থাকবে। তখন সেটাকে আমরা কি বলবো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো দেখো, মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে আমরা ইসিজিতে কি চেঞ্জ পাই, আমরা সেখানে পাই এসটি ডিপ্রেশন অথবা টি ইনভার্সন। এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ এমআই যদি হয়, তখন সেক্ষেত্রে আমরা ইসিজিতে কি ফাইন্ডিং পাই, এসটি ইলিভেশন অথবা প্যাথোলজিক্যাল কি ওয়েভ ফর্মেশন। তাহলে টি ইনভার্সন বা এসটি ডিপ্রেশন এগুলোর কথা মানে কি, দেখো এর মানে হচ্ছে নর্মালি আমরা যদি একটা ইসিজি ওয়েভ দেখি সেটা কিরকম থাকে, এই যে আমাদের পি ওয়েভ, কিউ আর এস টি ওয়েভ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ আর এস টি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ইসিজি প্যাটার্ন। বাট ইসকিমের ক্ষেত্রে আমরা কিরকম ফাইন্ডিংটা পাই, ধরো যে এই যে আমাদের পি ওয়েভ, কিউ আর, এই যে এসটা নিচে নামে যাবে, এস টি ইনভার্সন, টি ওয়েভ, এটা একটা পাইতে পারি। অথবা পি ওয়েভ, কিউ আর এস ইনভার্সন এরকম পাইতে পারি। অর্থাৎ আমাদের যে টি ওয়েভটা সে দেখো উল্টা হয়ে গেছে, এই যে টি ওয়েভটা থাকার কথা ছিল এরকম, সেটা যদি উল্টা দিকে যায় তখন সেটাকে আমরা কি বলি, টি ইনভার্সন। অথবা আমাদের দেখো এসটি সেগমেন্ট এরকম ফ্ল্যাট থাকার কথা, ঠিক আছে। কারণ এটা আমরা জানি এসটি সেগমেন্টটা হচ্ছে আমাদের আইসোইলেকট্রিক লাইন, একটা আইসোইলেকট্রিক লাইন, এখানে কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি থাকে না। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের এসটি সেগমেন্টটা কি হয়ে গেছে, নর্মাল লাইন থেকে নিচে নেমে গেছে, এটাকে কি আমরা বলি, এসটি ডিপ্রেশন। অথবা আমরা যখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পড়বো তখন আমরা কি পাবো, এসটি ইলিভেশন বা প্যাথোলজিক্যাল কি ওয়েভ। এসটি ইলিভেশনটা কি, এসটি ইলিভেশনের ক্ষেত্রে ফাইন্ডিংটা থাকবে অনেকটা মনে করে যে আমাদের পি ওয়েভ, ইউআরএস, টি ওয়েভ। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের নর্মাল লাইন, নর্মাল লাইন থেকে আমাদের এসটি সেগমেন্টটা উপরে চলে গেছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এসটি ইলিভেশন, এসটি ইলিভেশন। আবার আর কি পাইতে পারি, আমরা পাইতে পারি প্যাথোলজিক্যাল কিউ। তাহলে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা কিরকম দেখাবে, আমরা যদি একটা এই দেখো, এই যে আমাদের পি ওয়েভ, কিউ আর এস টি ওয়েভ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ মানে কি, আমরা কখন একটা কিউ ওয়েভকে প্যাথোলজিক্যাল বলবো, আমরা যখন বেসিক ভিডিও আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে কিউ ওয়েভের ডেপথ যদি দুইটা স্মল স্কোয়ার থেকে বড় হয়, যদি ডেপথ, আর যদি একটা ওয়ান স্মল স্কোয়ার থেকে যদি চওড়া হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো দেখো এই যে আমরা বললাম যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে আমরা কি পাই, টি ইনভার্সন পাই বা এসটি ডিপ্রেশন পাই, ইনফার্কশনের ক্ষেত্রে এসটি ইলিভেশন পাই বা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাই। এটা কেন, এর প্যাথোফিজিওলজিটা কি, আমরা যদি প্যাথোফিজিওলজিটা মনে রাখতে পারি তাহলে এই যে ইসকেমিয়ার যে ফাইন্ডিংস গুলো এগুলো আমাদের মুখস্থ করতে হবে না, আমরা নিজ থেকেই বলতে পারবো, ঠিক আছে। তাহলে দেখা যাক এই যে আমাদের টি ইনভার্সন বা এসটি ইলিভেশনের ক্ষেত্রে মেকানিজমটা কি বা প্যাথোফিজিওলজিটা কি। তো সাপোজ ধরো এইটা হচ্ছে আমাদের একটা হার্ট, এই হার্টের যে এই এরিয়াতে কোনো কারণে ধরে নাও যে আমাদের ব্লাড সাপ্লাই কমে গেছে, ঠিক আছে, অর্থাৎ ইসকেমিয়া হচ্ছে। তাহলে এখানে যদি ইসকেমিয়া হয় তাহলে কিরকম ফাইন্ডিংটা পাওয়া যাবে, তো দেখো সাপোজ আমরা ধরে নেই যে এইখানে একটা আমরা জানি আমাদের যে হার্টের যে মাসল, এই মাসলের কি লেয়ার থাকে, তিনটা লেয়ার থাকে। কি কি লেয়ার, একটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম, তারপর হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম, এরপর হচ্ছে আমাদের এপিকার্ডিয়াম। এই তিনটা লেয়ারে মাসলগুলো থাকে, ঠিক আছে। তো সাপোজ যে আমাদের একটা আর্টারি নেই, এই যে একটা মেইন আর্টারি, এই আর্টারি থেকে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আমাদের
তিনটা লেয়ারকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো কারণে যদি আমাদের এইখানে একটা ব্লক থাকে, ব্লক থাকলে তাহলে কি হবে, আমাদের এই লেয়ারগুলোতে ব্লাড সাপ্লাই কমে যাবে। কিন্তু কোন লেয়ারটাতে সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে? দেখো, আমাদের সবার নিচে কে থাকে? এন্ডোকার্ডিয়াম, তার উপরে থাকে মায়োকার্ডিয়াম, তার উপরে থাকে এপিকার্ডিয়াম। অর্থাৎ এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ারের মধ্যে থেকে আমাদের যে এন্ডোকার্ডিয়ামটা, সে সবচেয়ে বেশি কম্প্রেসড থাকে, সবচেয়ে বেশি কম্প্রেসড থাকে। তাই আমাদের এন্ডোকার্ডিয়ামের লেয়ারের ভেসেলগুলো কি থাকে? সবচেয়ে বেশি কম্প্রেসড থাকে অন্য দুইটা লেয়ারের তুলনায়। তাই এখানে যদি কোনো কারণে আমাদের ব্লাড সাপ্লাই কমে যায়, তাহলে কমে গেলে কি হবে? আমাদের তিনটা লেয়ারেই ব্লাড সাপ্লাই কমে যাবে, কিন্তু সবচেয়ে বেশি কমবে কোন লেয়ারে? আমাদের এন্ডোকার্ডিয়াম লেয়ারে। এন্ডোকার্ডিয়াম লেয়ারে সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই কমে যাবে, কারণ এর ভেসেলগুলো কি থাকে? একদম কম্প্রেস থাকে, কারণ এন্ডোকার্ডিয়ামের উপরে আরো দুইটা লেয়ার থাকে যার ভর সে বহন করে। এই জন্য এন্ডোকার্ডিয়ামে কোনো জায়গায় যদি ইসকেমিয়া হয়, তাহলে সবার প্রথমে কোন এরিয়াতে ইসকেমিয়া হবে? আমাদের এন্ডোকার্ডিয়াল লেয়ারে ইসকেমিয়া হবে। আর ইসকেমিয়া যখন হবে, আমাদের কি কি পরিবর্তন আসবে? ইসকেমিয়ার কারণে আমাদের কি হয়? যেখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু হয়ে যাবে। আর ইসকেমিয়াটা যখন প্রলং সময় ধরে হবে, তখন আমরা জানি যে আমাদের সেল ইনজুরি হয়, সেল ইনজুরি। ঠিক আছে, তো সেল ইনজুরি হলে আমরা পড়ছিলাম যে সেল ইনজুরি কি কয় প্রকার আছে? প্রথম হচ্ছে রিভার্সিবল, রিভার্সিবল। দেন এই রিভার্সিবল অবস্থায় যদি আমরা স্টেপ না নেই, তাহলে এটা হচ্ছে আস্তে আস্তে কি করবে? ইরিভার্সিবল হয়ে যাবে, ইরিভার্সিবল হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে যখন আমাদের এই যে আর্টারিতে ব্লক থাকে, সেলের যে ইনজুরি হওয়া শুরু হয়ে যায়, একটা পর্যায়ে সে আস্তে আস্তে ইরিভার্সিবল সেল ইনজুরির দিকে চলে যায়। আর ইরিভার্সিবল সেল ইনজুরির দিকে গেলে কি হবে? আমরা জানি, আমরা প্যাথোলজিতে পড়ে আসছিলাম, ইরিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রে কি হয়? আমাদের সেলের যে মেমব্রেন গুলা, এই যে সেল মেমব্রেন গুলো ড্যামেজ হতে থাকে। আর সেল মেমব্রেন ড্যামেজ হলে কি হবে? সেল মেমব্রেন ড্যামেজ হলে আমরা জানি আমাদের সেলের ভিতরে কি থাকে? নেগেটিভ চার্জ থাকে অনেক। সেলের ভিতরে কি থাকে? নেগেটিভ চার্জ থাকে। এই নেগেটিভ চার্জগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। ঠিক আছে, তার মানে মনে করো আমরা এই এরিয়াতে হার্টের এখানে ইসকেমিয়া হয়েছে, তাহলে এখানে কি নেগেটিভ চার্জগুলো বের হয়ে আসবে সেলের ভিতর থেকে। তো নেগেটিভ চার্জগুলো যদি বের হয়ে আসে এখানে, তাহলে দেখো কি হবে? আমরা জানি আমাদের বডি কি করতে চাই? সব ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকতে চায়, তাই না? তো ইলেকট্রিক্যালি যদি নিউট্রাল থাকতে চায়, তাহলে যেহেতু এখানে লোকালি এই যে নেগেটিভ চার্জগুলো বের হয়ে আসছে, এই নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য অন্যান্য এরিয়া থেকে পজিটিভ চার্জ এদিকে মুভ করবে, মুভ করে এগুলাকে নিউট্রালাইজ করতে যাবে। অর্থাৎ মনে করো আমাদের অন্যান্য এরিয়া থেকে, সাপোজ ধরি যে এখানে আমাদের পজিটিভ চার্জ আছে এদিকে, এই পজিটিভ চার্জগুলো কি করবে? মুভ করা শুরু করবে এই নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য। অর্থাৎ তখন সে এই নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। অর্থাৎ বিভিন্ন ডিরেকশন থেকে দেখো পজিটিভ চার্জ এদিকে মুভ করতেছে। তো ধরে নেই যে আমাদের এই যে এখানে যে হার্ট, এইদিকে আমার কি থাকে? B5 ইলেকট্রোডটা থাকে, তাই না? তো দেখো এই যে একটা মনে করো B5 ইলেকট্রোড, আর এই হচ্ছে আমাদের হার্টের ওই এরিয়াটা, এটাই আমরা এখানে বড় করে দেখাইছি। তাহলে এইখানে আমাদের মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়ে ইরিভার্সিবল সেল ইনজুরির দিকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? সেলের ভিতর থেকে নেগেটিভ চার্জগুলো বের হয়ে আসছিল। বের হয়ে আসার কারণে এটাকে নিউট্রালাইজ করতে অন্যান্য দিক থেকে আমাদের পজিটিভ চার্জ, এই যে এদিক থেকে আমাদের পজিটিভ চার্জগুলো এদিকে মুভ করলো, মুভ করে এখানে নিউট্রালাইজ করার চেষ্টা করলো। তাহলে এখন দেখো পজিটিভ চার্জ কোন ডিরেকশনে মুভ করছে? এই দিকে মুভ করতেছে। আর আমার ইলেকট্রোড মনে করো B5 ইলেকট্রোডটা এখানে আছে। তাহলে এই B5 ইলেকট্রোড যদি এখানে থাকে, তাহলে এই B5 এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে কিভাবে রিড করবে? এই B5 দেখবে যে পজিটিভ চার্জগুলো তার থেকে দূরে সরে যাচ্ছে, তার থেকে দূরে সরে যাচ্ছে। আর আমরা ইসিজি যে বেসিক ভিডিওতে বলছিলাম যে কোনো পজিটিভ চার্জ যদি কোনো পজিটিভ চার্জ যদি
অ্যাওয়ে ফ্রম ইলেকট্রোড বা লিড থেকে যদি দূরে সরে যায় তখন আমরা কি পাই? নেগেটিভ ডিফ্লেকশন পাই। নেগেটিভ ডিফ্লেকশন অর্থাৎ এই যে এখানে যে একটু ব্লক হওয়ার কারণে ইস্কেমিয়া হলো, ইস্কেমিয়া হওয়ার কারণে যখন এই যে নেগেটিভ চার্জকে পজিটিভ নিউট্রালাইজ করার জন্য পজিটিভ চার্জগুলো এদিকে মুভ করলো, তখন V5 এরিয়াতে থাকা এই ইলেকট্রোডটা সে ভাববে যে তার দিক থেকে ইলেকট্রোডগুলো পজিটিভ চার্জগুলো দূরে সরে যাচ্ছে, তখন সে নেগেটিভ ডিফ্লেকশন দিবে। অর্থাৎ আমাদের যে ওয়েভগুলো সে পজিটিভ, উপরের দিকে উঠলে সেটাকে আমরা বলি পজিটিভ, আর নিচের দিকে গেলে সেটাকে আমরা বলি নেগেটিভ, তখন সে নেগেটিভ ডিফ্লেকশন দিবে। আর এই যে নেগেটিভ ডিফ্লেকশন দেওয়া, এর জন্য মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হলে আমরা কি পাই? আমরা সেখানে পাই এসটি ডিপ্রেশন। কেন পাই? এই যে দূরে সরে যায়। তাহলে এসটি সেগমেন্টটা কেন আমরা ডিপ্রেস পাই, অন্যান্য সেগমেন্ট কেন পাই না? কারণ এই যে নিউট্রালাইজ করার জন্য যে মুভমেন্ট, সেটা তো আমাদের হার্টের সব সময় পুরো সিস্টোল ডায়াস্টোল সব সময় হচ্ছে, তাহলে সবগুলো ওয়েভই তো নেগেটিভ পাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু শুধুমাত্র এসটি সেগমেন্টটাই কেন ডিপ্রেসড হয়? তো দেখো এর কারণ হচ্ছে আমাদের যে নর্মাল একটা আমরা যদি ওয়েভ আঁকি, দেখো এই যে পি ওয়েভ, কিউআরএস, টি ওয়েভ, ঠিক আছে? সাপোজ ধরো যে আমাদের এই যে পি ওয়েভটা সেটা থাকার কথা 3 ঘর, লম্বায় 3 ঘর থাকার কথা, বা আর ওয়েভটা মনে করো থাকো 5 বা 7 ঘর থাকার কথা, টি ওয়েভটা ধরো 3 ঘর উঁচু এরকম লম্বা থাকার কথা, উচ্চতা, আর ওয়েভ এতটুকু থাকার কথা, টি ওয়েভ এতটুকু থাকার কথা। তাহলে যখন এই যে আমাদের মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হওয়ার কারণে যখন এই যে নিউট্রালাইজ করার জন্য পজিটিভ আয়নগুলো নেগেটিভের দিকে আকৃষ্ট হবে, তখন এই যে সবগুলো ওয়েভই নর্মাল পজিশন থেকে একটু কম পাওয়া যাবে। কিন্তু এই যে আমাদের মনে করো পি ওয়েভটা এখন 3 ঘর না থেকে যদি সে 2 ঘর উচ্চতারও হয়, বা আর ওয়েভটা যদি আরেকটু ছোট হয়, তাও কিন্তু তেমন কোনো সমস্যা বোঝা যাবে না আমার ইসিজিতে। সাপোজ এটা 2 ঘর হলো, এটা 3 ঘর হলো, এটা 2 ঘর হলো, তাহলে আমার পি ওয়েভটাও যখন এই যে ইস্কেমিয়া হয় তখন পি ওয়েভটাও নর্মাল থেকে ছোট হয়, বাট সেটা খুবই ক্ষুদ্র হওয়ার কারণে আমাদের চোখে পড়ে না। আমাদের আর ওয়েভটা নর্মালি ইউজুয়ালি অনেক বড় থাকে, সেটার থেকে যদি একটু অংশ কম হয় তাও আমাদের চোখে তেমন পড়বে না। টি ওয়েভটা যতটুকু থাকে তার থেকে একটু কম বা ছোট ওয়েভ তৈরি হলেও আমাদের চোখে পড়বে না। কিন্তু আমাদের যে এসটি সেগমেন্টটা কি নর্মালি ফ্ল্যাট থাকে, এই বরাবর থাকে, কারণ এখান থেকে যদি একটু নেগেটিভ দিকেও চলে যায়, আর নেগেটিভ দিকে চলে যাওয়া মানে কি নিচের দিকে নেমে যাওয়া, তাহলে এই ইস্কেমিয়া হলে আমাদের যদি একটু নেগেটিভ দিকেও চলে যায়, এটা কিন্তু আমাদের চোখে বাজবে। অর্থাৎ পি ওয়েভটা ছোট, আর ওয়েভটাও ছোট, কিন্তু এসটিটা একটু নিচে নেমে গেল, তারপরে টি ওয়েভ আসলো, ঠিক আছে? তাহলে এই যে সেগমেন্টটা সেটা যদি 1 ঘরও নিচে নেমে যায় তাও কি আমাদের চোখে পড়বে। তার মানে আমাদের যখন এসটি এলিভেশন অথবা এসটি ডিপ্রেশন যেটাই হোক না কেন, আমার এই এসটি লাইনটা কি নর্মালি ফ্ল্যাট থাকার কথা, এটা যদি একটু উপরে উঠে যায় বা একটু নিচে নেমে যায় সেটা কিন্তু আমাদের চোখে পড়বে। এই জন্য আমরা মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হোক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হোক, এই যে আমাদের এসটি সেগমেন্টটা দেখে ডায়াগনোসিস করার চেষ্টা করি, কারণ এটা আমাদের জন্য সহজ, কারণ এখানে এটা একদম বরাবর এই লাইন বরাবর থাকার কথা, তো সে একটু উপরে উঠলে বোঝা যাবে যে এখানে কোনো কার্ডিয়াক ইলেকট্রিভিটি হচ্ছে, বা একটু নিচে নেমে গেলে আমরা বুঝবো যে এখানে কোনো কার্ডিয়াক ইলেকট্রিভিটি চলছে, ইলেকট্রিক্যাল কোনো মেকানিজম চলছে, কিন্তু নর্মালি এখানে কোনো কিছু থাকার কথা না, কারণ এটা ফ্ল্যাট লাইন থাকার কথা ছিল, ঠিক আছে? সেই জন্য আমাদের মায়োকার্ডিয়াল ইস্কেমিয়াতে আমরা সাধারণত এসটি সেগমেন্টটাকে বেশি গুরুত্ব দিই, কারণ এটা একটা ইলেকট্রিক্যালি আইসোইলেকট্রিক লাইন, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না। তাহলে এটা কি ছিল আমাদের যে মায়োকার্ডিয়াল ইস্কেমিয়াতে কেন আমরা এসটি ডিপ্রেশন পাই। তাহলে এসটি ডিপ্রেশনটা আমরা কেন পাচ্ছি? কারণ এই যে এখানে ইস্কেমিয়া হচ্ছে, ইস্কেমিয়ার কারণে নেগেটিভ চার্জগুলো সেল থেকে বেরিয়ে আসছে, আর এই নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য আদার এরিয়া থেকে পজিটিভ চার্জ মুভ করতেছে, তখন ওই সারাউন্ডিং যে ইলেকট্রন, যদি এটা V5 হয়
বা যদি এদিকে থাকতো তাহলে V1 হয়তো, অন্য যে কাছে যে লিড, ওই দিকে যে লিড থাকে সেই লিডটা কি মনে করবে যে তার কাছ থেকে পজিটিভ চার্জ দূরে যাচ্ছে, এই জন্য তখন আমরা কি পাবো, এই যে ST ডিপ্রেশন পাবো। তাহলে এটা গেল আমাদের একটা ফাইন্ডিং, যেটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল স্কিমাতে ST ডিপ্রেশন। কিন্তু আমরা আবার কি পাই, T ইনভার্সনও পাই। T ইনভার্সন কথাটা মানে কি, T ইনভার্সন কথাটা মানে কি, অর্থাৎ টিটা হবে নর্মালি T এরকম থাকার কথা ছিল, কিন্তু সে কি থাকবে, টিটা উল্টে যাবে, টিটা এরকম উল্টে যাবে। কেন উল্টে যাবে, টি ওয়েভ, এখন আমাদের জানতে হবে টি ওয়েভটা কি রিপ্রেজেন্ট করে। একটা টি ওয়েভ কি রিপ্রেজেন্ট করে, আমরা জানি আমাদের টি ওয়েভ গুলা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনকে আমাদের ইন্ডিকেট করে হচ্ছে আমাদের টি ওয়েভ, ঠিক আছে। তো ভেন্ট্রিকল যখন রিপোলারাইজেশন হবে, এই রিপোলারাইজেশন কোন দিক থেকে কোন দিকে হয়, এই রিপোলারাইজেশন কিন্তু একটা সূত্র মেনে চলে। এই সূত্রটা কি, the last cell to depolarize is the first cell to repolarize। অর্থাৎ ডিপোলারাইজেশনের সময় যেই সেলটা সবার শেষে ডিপোলারাইজড হবে, রিপোলারাইজেশনের ক্ষেত্রে ওই সেলটা সবার আগে রিপোলারাইজড হবে। তাহলে দেখো আমাদের এই যে এখান থেকে SN নোড, SN থেকে AB নোড ইম্পালস আসে, দেন আমাদের এই যে ইন্টারভেনিকুলার সেপ্টাম হয়ে আমাদের ভেন্ট্রিকুলার মাসলগুলোতে যখন আসে, তখন এই মাসলগুলো রিপোলারাইজড হয়। এই মাসলের আবার তিনটা লেয়ার থাকে, তাহলে তিনটা লেয়ার ভিতরে প্রথমে কি হয়, এন্ডোকার্ডিয়াম রিপোলারাইজড হয়, তারপরে মায়োকার্ডিয়াম, তারপরে এপিকার্ডিয়াম, ঠিক না। অর্থাৎ এপিকার্ডিয়াম সবার শেষে ডিপোলারাইজড হয়। তাহলে এখন যদি রিপোলারাইজেশন হইতে হয়, তাহলে রিপোলারাইজেশন কোন ভাবে হবে, প্রথমে আমার এপিকার্ডিয়াম রিপোলারাইজ হবে, তারপরে মায়োকার্ডিয়াম, তারপরে এন্ডোকার্ডিয়াম। এটা হচ্ছে কি আমাদের নর্মাল ডিরেকশন অফ রিপোলারাইজেশন। আর রিপোলারাইজেশন কথাটার মানে কি, রিপোলারাইজেশন কথাটার মানে হচ্ছে, দেখো রিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হয়, সাপোজ আমরা একটা যে অ্যাকশন পোটেনশিয়াল রাখি, তাহলে অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হবে, এই যে উপরের দিকে যায় তারপরে নিচে নামে, এই উপর দিকে যাওয়া এটাকে আমরা কি বলি, ডিপোলারাইজেশন। উপরের দিকে যাকে বলি ডিপোলারাইজেশন। উপর দিকে মানে কি, উপর দিকে হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, আর নিচের দিকে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। তাহলে কোন সেলের ভিতরে পজিটিভিটি তৈরি হওয়াকে আমরা বলি ডিপোলারাইজেশন, অর্থাৎ পজিটিভ চার্জ তৈরি হওয়া। আর পজিটিভ থেকে নেগেটিভের দিকে ব্যাক করা, এটাকে আমরা কি বলি, রিপোলারাইজেশন। তাহলে আমরা কি বললাম, যে পজিটিভের দিকে মুভ করাকে আমরা বলি ডিপোলারাইজেশন, আর পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়াকে আমরা বলি রিপোলারাইজেশন। তাহলে এই যে রিপোলারাইজেশন, এই রিপোলারাইজেশনটা কিভাবে হয়, রিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হয়, যে আমরা যে সেলের যে ফিজিওলজি আমরা পড়ছিলাম যে রিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হয়, রিপোলারাইজেশনের ক্ষেত্রে আমাদের সেল থেকে পটাশিয়াম বের হয়ে যায়, যেহেতু পটাশিয়াম একটা পজিটিভ চার্জ যখন সেল থেকে বের হয়ে যায়, তখন সেলের ভিতরে কি হয়, পজিটিভিটি কমে যায় আর নেগেটিভিটি বেড়ে যায়, অর্থাৎ তখন পজিটিভ থেকে চার্জটা নেগেটিভের দিকে ব্যাক করা শুরু করে। এটাই তো ছিল আমাদের রিপোলারাইজেশন। তো নর্মালি আমাদের সেলের ভিতরে কি থাকে, পটাশিয়ামের কনসেন্ট্রেশন কি থাকে, সাপোজ মনে করো এটা একটা সেল, নর্মালি সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি, সেলের বাইরে কম থাকে, ঠিক আছে। তো যখন আমাদের সেলের যে ইস্কেমিয়া যখন হয়, ইস্কেমিয়ার কারণে যখন সেলের ভিতরে যখন ইনজুরি হয়ে গেলে তখন সেলের ভিতর থেকে কি করে, পটাশিয়ামগুলো বের হয়ে আসতে থাকে। তাহলে পটাশিয়ামগুলো যদি বের হয়ে আসে, তখন লোকালি ওখানে আবার কি হবে, আশেপাশে আবার কিছু পজিটিভ চার্জও থাকবে, অর্থাৎ ওই যে সেলগুলো, যেহেতু পটাশিয়াম বের হয়ে যায়, তখন ওই সেলের ভিতরে আগের থেকে কি থাকবে, একটু বেশি নেগেটিভ থাকবে, কারণ পটাশিয়ামগুলো বের হয়ে যাচ্ছে। কথাটা কি ক্লিয়ার কিনা, আমি যে আবার একটু রিপিট করি, যে যখন ইস্কেমিয়া হওয়ার কারণে আমাদের সেলের যে মেমব্রেনগুলো, যে সাপোজ এই সেলের
মেমব্রেনগুলো ড্যামেজ হতে থাকে। এটা যদি একটা সেল হয় তাহলে সেল মেমব্রেন যদি ড্যামেজ হয়ে গেলে কি হবে, এখান থেকে পটাশিয়ামগুলো বের হয়ে আসবে। পটাশিয়াম বের হয়ে আসলে এই সেলের আগে যতটুকু চার্জ ছিল, সাপোজ আগে যদি হয়ে থাকে 60 মিলিভোল্ট -60 মিলিভোল্ট হয়ে থাকে, তাহলে এখন হয়ে যাবে, যেহেতু পটাশিয়াম বের হয়ে গেছে তার পজিটিভিটিটা আগের থেকে কমে গেছে এবং নেগেটিভিটি বাড়ছে, তখন তাহলে তার নেগেটিভিটি বাড়ার কারণে তখন কি হয়ে যাবে -70 মিলিভোল্ট, অর্থাৎ সে আগের থেকে বেশি নেগেটিভ হয়ে যাবে। কেন? কারণ পজিটিভ একটা চার্জ যেটা হচ্ছে পটাশিয়াম সেল থেকে বের হয়ে যাচ্ছে। তো ঠিক তাই যদি আমাদের এই যে এন্ডোকার্ডিয়াল লেয়ারে এখানে যদি তাহলে লোকালি একটা কি হবে, আগের থেকে লেস নেগেটিভ মানে আগের থেকে লেস পজিটিভ অর্থাৎ মোর নেগেটিভ একটা এরিয়া তৈরি হবে এখানে। কারণ এখানে কি হচ্ছে, আমাদের সেই ইস্কেমিয়াটা হচ্ছে, কারণ আমরা জানি আমাদের এপিকার্ডিয়াম সবার আগে ইস্কেমিয়া হয়। তাহলে এখানে যদি আগের থেকে মোর নেগেটিভ থাকে অর্থাৎ নেগেটিভের দিকে থাকে আগে থেকে, তাহলে হওয়ার কথা কি ছিল, প্রথমে আমার এপিকার্ডিয়াম নেগেটিভের দিকে ব্যাক করার কথা ছিল, তারপরে এন্ডোকার্ডিয়াম, তারপরে মায়োকার্ডিয়াম, এরপরে এন্ডোকার্ডিয়ামের নেগেটিভের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ইস্কেমিয়া হচ্ছে তাহলে দেখো এন্ডোকার্ডিয়াম আমার আগে থেকেই নেগেটিভের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ আর্লি রিপোলারাইজেশন হচ্ছে। তাহলে যখন ইস্কেমিয়া হয় তখন কি হয়, আমার রিপোলারাইজেশনের যেই প্যাটার্নটা যেটা এই ডিরেকশনে ছিল সেটা এখন চেঞ্জ হয়ে এই ডিরেকশনে হয়ে যায়, অর্থাৎ রিপোলারাইজেশনটা উল্টা হয়ে যায়। তার মানে এখানে আগে যেহেতু আগে থেকেই একটু নেগেটিভের দিকে ব্যাক করছে, নেগেটিভিটি এখানে আগের থেকে বেশি, তাহলে তারপরে এখানে রিপোলারাইজেশন হবে, তারপরে এখানে রিপোলারাইজেশন হবে। আমরা জিনিসটা বুঝাইতে পারলাম কিনা, অর্থাৎ রিপোলারাইজেশনের ডিরেকশনটা আগে ছিল এই ডিরেকশনে রিপোলারাইজেশন হইতো, এখন এই ডিরেকশনে রিপোলারাইজেশন হচ্ছে। আর রিপোলারাইজেশন হওয়া মানে কি, রিপোলারাইজেশন হওয়া মানে সেলের ভিতর থেকে নেগেটিভিটি বেড়ে যাওয়া, অর্থাৎ সেলের ভিতর থেকে পজিটিভ কমে যাওয়া। তাহলে রিপোলারাইজেশন মানে হলো সেলের ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে সেলের ভিতরে নেগেটিভিটি আবার পুনরায় তৈরি হওয়া। তো সাপোজ ধরে নিই যে আমরা মনে করো আমাদের এই সেলগুলো ডিপোলারাইজেশন হওয়ার পরে পজিটিভ চার্জ ছিল, এগুলো কি ছিল, ডিপোলারাইজেশন হয়ে যাওয়ার পরে পজিটিভ চার্জ ছিল, এখন রিপোলারাইজেশন হবে। তাই রিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হয়, এই পজিটিভ চার্জটা আবার কি হয়ে যায়, নেগেটিভে কনভার্ট হয়ে যায়। তাহলে দেখো এই যে নেগেটিভে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে নর্মালি। তাহলে দেখো নেগেটিভ কোন ডিরেকশনে হচ্ছে, এই ডিরেকশনে হচ্ছে, তার মানে নেগেটিভ চার্জ মানে পজিটিভ চার্জটা দূর হয়ে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা নেগেটিভ চার্জ এই ডিরেকশনে যাচ্ছে, বা আমরা বলতে পারি যদি এটা B5 ইলেকট্রোড হয় তাহলে নেগেটিভ চার্জটা B5 থেকে দূরে চলে যাচ্ছে। আর আমরা বেসিক ভিডিওতে বলছিলাম যে কোনো পজিটিভ চার্জ যদি ইলেকট্রোডের দিকে আসে তাহলে পজিটিভ ডিফ্লেকশন বা আপওয়ার্ড ডিফ্লেকশন, আর যদি কোনো নেগেটিভ চার্জ আমাদের ইলেকট্রোডের দিকে আসে তাহলে কি হবে, নেগেটিভ ডিফ্লেকশন। আবার যদি কোনো নেগেটিভ চার্জ আমাদের ইলেকট্রোড থেকে দূরে সরে যায় তাহলে কি হবে, পজিটিভ ডিফ্লেকশন। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের নেগেটিভ চার্জটা আস্তে আস্তে এদিকে মুভ করতেছে, এপিকার্ডিয়াম থেকে এন্ডোকার্ডিয়ামের দিকে মুভ করতেছে, অর্থাৎ B5 ইলেকট্রোড থেকে দূরে চলে যাচ্ছে। নেগেটিভ চার্জ যেহেতু দূরে চলে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাইতাম, নর্মালি পজিটিভ ডিফ্লেকশন, অর্থাৎ আমাদের টি ওয়েভটা তখন আপওয়ার্ড ডিরেকশনে থাকতো। এটা হচ্ছে নর্মাল ডিপোজিশন ক্ষেত্রে। বাট ইস্কেমিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এখানে আগেই নেগেটিভ তৈরি হয়ে যাচ্ছে তখন কি হয়, তখন হচ্ছে আমাদের যে এই সেলগুলো সাপোজ ধরো এই সেলগুলো আগেই নেগেটিভ হয়ে আসে, তাহলে এই সেল আগে নেগেটিভ হয়ে থাকলে এর পরবর্তীতে কি হবে, এর পরবর্তীতে এই সেল নেগেটিভ হবে, তারপরে এই সেল নেগেটিভ হবে, তারপর এই সেল নেগেটিভ হবে। অর্থাৎ তখন মনে হবে যে নেগেটিভ চার্জগুলো এই ডিরেকশনে, অর্থাৎ আমার যে ইলেকট্রোডটা সেই ইলেকট্রোডের দিকে যাচ্ছে। আর নেগেটিভ চার্জ যখন ইলেকট্রোডের দিকে যায় তখন আমরা কি পাই, নেগেটিভ ডিফ্লেকশন পাই, অর্থাৎ তখন টি ওয়েভটা কি হয়ে যাবে, ইনভার্টেড। অর্থাৎ সোজা কথা, আমাদের যখন মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হয় তখন আমাদের রিপোলারাইজেশনটা কি হয়ে যায়, ফ্লিপ করে, রিপোলারাইজেশন ডিরেকশনটা ফ্লিপ করে। এই জন্য তখন আমরা কি পাই, টি
ইনভার্সন পাই। তাহলে দেখো আমরা যেটা বলতেছিলাম যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে আমরা কি পাই, ইনভার্সন পাই, এসটি ডিপ্রেশন পাই। তাহলে এখন আমরা একদম ক্লিয়ার যে কেন মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে ইনভার্সন আর এসটি ডিপ্রেশন পাই। সহজ করে বললে এসটি ডিপ্রেশন পাওয়ার কারণ কি, কারণ এখানে লোকালি নেগেটিভ চার্জগুলো বের হয়ে আসে আমাদের সেলের ভিতরে নেগেটিভ চার্জ, আর এটাকে নিউট্রালাইজ করার জন্য পজিটিভ চার্জ এই ডিরেকশনে মুভ করে, অর্থাৎ পজিটিভ চার্জ আমাদের ইলেকট্রোড থেকে উল্টা ডিরেকশনে মুভ করে। সেজন্য আমাদের কার্ডিয়াক সাইকেলে কি হয়, একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে যেটা আমরা এসটি সেগমেন্টের মাধ্যমে দেখতে পারি, এবং এসটি সেগমেন্ট তখন ডিপ্রেস হয়ে যায়। আর টি ইনভার্সন কেন পাই, কারণ আমাদের রিপোলারাইজেশনের ডিরেকশনটা উল্টা হয়ে যায়। নর্মালি থাকার কথা আসলে এই ডিরেকশনে রিপোলারাইজেশন হওয়ার কথা, কিন্তু সেটা এই ডিরেকশনে হয়, এই জন্য তখন আমরা কি পাই, টি ইনভার্সন পাই। এরপরে আসি তাহলে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া তো দেখলাম, তাহলে ইনফ্রাকশনের ক্ষেত্রে ঘটনাটা কি হয়। ইনফ্রাকশনের ক্ষেত্রে কেন আমরা এসটি এলিভেশন পাই। ইনফ্রাকশনের ক্ষেত্রে আমরা কি পাই সাধারণত, এই যেরকম পি কিউআরএস টি, তাহলে আমাদের টি ওয়েভটা থাকার, এসটি জায়গাটা এখানে থাকার কথা, কিন্তু এসটিটা উপরে উঠে গেছে। তাহলে কেন এটা হয়, এর কারণ হচ্ছে যখন ইনফ্রাকশন হয় তখন কি হয়, হোল লেয়ারে হয়ে যায়। সাপোজ আমরা ধরি যে আমাদের হার্টের এই জায়গাটায় ইনফ্রাকশন হয়ে গেছে, একদম ইনফ্রাকশন মানে কি, একদম সেল ডেথ হয়ে গেছে, এই পুরো লেয়ারটাতে কি হয়ে গেছে, সেল ডেথ হয়ে গেছে। তাহলে ইনফেকশন কি হয়, সাধারণত হোল লেয়ারে হয়। তো ধরি আমরা আমাদের এই এরিয়াটা, হার্টের এই লেয়ারটা কি হয়ে গেছে, ইনফ্রাক্টেড হয়ে গেছে। তাই ইনফ্রাক্টেড হইলে এখানে কি হবে, আমরা বলছিলাম যে সেল মেমব্রেন ড্যামেজ হবে। সেল মেমব্রেন ড্যামেজ হলে সেলের ভিতরে যে নেগেটিভ গুলো থাকে এগুলো বের হয়ে আসবে। তাহলে বের হয়ে আসলে এখানে কি থাকবে, নেগেটিভ চার্জ থাকবে। তারপর ধরি এই যে আমাদের এখানে নেগেটিভ চার্জ আছে। তো এখন যেহেতু পুরো একটা লেয়ারে, পুরো 3টা লেয়ারে এখানে অনেক বেশি নেগেটিভ চার্জ, এই অনেক বেশি নেগেটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য আমাদের হার্টের সব ডিরেকশন থেকে পজিটিভ চার্জ এখানে আসা এটাকে নিউট্রালাইজ করতে চাবে। সব ডিরেকশন থেকে কি করবে, আমাদের পজিটিভ চার্জগুলো যারা আছে, এই যত পজিটিভ চার্জ আছে অল ডিরেকশন, সব ডিরেকশন থেকে এই পজিটিভ চার্জগুলো কি করবে, এখন এখানে মুভ করবে, এদিকে মুভ করবে। কেন, কারণ এই যে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে এটাকে নিউট্রালাইজ করার জন্য। তাহলে দেখো এখন এই যে এই ডিরেকশনে যে মুভগুলো করছে, এই ডিরেকশনে যে মুভগুলো করছে, তাহলে দেখো এখন B5 ইলেকট্রোড সে কি মনে করবে, পজিটিভ চার্জ তার দিকে আসতেছে, তাই না। তাহলে B5 ইলেকট্রোড কি মনে করবে, পজিটিভ চার্জ তার দিকে আসতেছে। তার মানে যখন কোন একটা ইলেকট্রোড দেখে তার দিকে পজিটিভ চার্জ আসতেছে, তখন সে কি করে, পজিটিভ ডিফ্লেকশন দেয়, অর্থাৎ আপওয়ার্ড ডিফ্লেকশন দেয়। তো নর্মালি যতটুকু থাকার কথা তার থেকে বেশি আপওয়ার্ড ডিফ্লেকশন দিবে। তখন আমরা জানি যে এসটি সেগমেন্ট নর্মালি ফ্ল্যাট লাইন থাকার কথা, কিন্তু কারণ তখন কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না। কিন্তু এই যে মুভমেন্টগুলো হয় এটা কিন্তু সব সময় হয়, অর্থাৎ সিস্টোলেও হয় ডায়াস্টোলেও হয়। তখন কি হয়, এই যে এসটি সেগমেন্টটা আপওয়ার্ডে মুভ করে, আপওয়ার্ড ডিফ্লেকশন দেয়। এর কারণে যখন মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থেকে কনভার্ট হয়ে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে যায়, তখন আমাদের এসটি সেগমেন্ট কি হয়, এলিভেশন হয়, এসটি সেগমেন্ট এলিভেশন হয়। ক্লিয়ার। আচ্ছা, এরপরে আরেকটা ফাইন্ডিং আমরা কি বলছিলাম, দেখো এখানে যে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ডেভেলপ করে। প্যাথোলজিক্যাল কিউ কি, নর্মাল কিউ যদি 2 ঘর হয়ে থাকে, প্যাথোলজিক্যাল কিউ মোর দেন 2। নর্মাল কিউ সাধারণত পাওয়া যায় না, পাওয়া গেলেও 2 ঘরের কম থাকে, কিন্তু ইনফ্রাকশনের ক্ষেত্রে কিউ ওয়েভটা দেখা গেছে যে 2 ঘরেরও বেশি থাকে। এটাকে আমরা কি বলি, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। তাহলে কেন প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাওয়া যায়, তো তার আগে বুঝতে হবে যে আমরা কিউ ওয়েভটা কেন পাই। কিউ ওয়েভটা পাই হচ্ছে আমাদের এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই সেপ্টাম ডিপোলারাইজেশনের কারণে, এই সেপ্টাম ডিপোলারাইজেশনের কারণে আমরা কি পাই, কিউ ওয়েভ পাই। আর সেপ্টাম কোন ডিরেকশনে ডিপোলারাইজেশন হয়, সেপ্টাম সাধারণত এই যে লেফট টু রাইট এই ডিরেকশনে ডিপোলারাইজেশন হয়। তো দেখো এই ইলেকট্রোডের ক্ষেত্রে তাহলে দেখো এই যে এই ডিরেকশন যাচ্ছে, তার মানে অ্যাওয়ে ফ্রম দা লিড,
তাহলে এই জন্য আমরা কিউ ওয়েভ অলওয়েজ নেগেটিভ পাই, তাই না, নিচের দিকে পাই। তো যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে যায়, নেক্রোসিস, সেল নেক্রোসিস হয়ে যায়, তো আমরা প্যাথোলজিতে বলছিলাম একটা সেল যদি নেক্রোসিস হয়ে যায় তার পরবর্তীতে কি হয়, পরবর্তীতে ওইখানে সেলুলার হিলিং হয়, কার মাধ্যমে, ফাইব্রোসিসের মাধ্যমে, তাই না। তো ধরো এই যে আমাদের নেক্রোস্ট এরিয়া, নেক্রোসিস হওয়ার পরে তারপরে কি হবে, সেখানে ফাইব্রোসিস হয়ে যাবে। আর ফাইব্রোসিস কি, একটা থিন লেয়ার, এখানে একটা থিন লেয়ার তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আগে 3টা লেয়ার ছিল, এখন 3টা লেয়ারের পরিবর্তে একটা পাতলা লেয়ার। আগে দেখো এই যে এতটুকু ছিল লেয়ারটা, আর এখন দেখো এখানে ফাইব্রোসিস হওয়ার কারণে এখানে একটা পাতলা লেয়ার। ঠিক আছে, তাহলে এই যে কিউ ওয়েভের যেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, আগে দেখা গেছে যে 3টা লেয়ার ভেদ করে, 3টা পর্দা ভেদ করে এই B5 ইলেকট্রোড ফিল করতো, আর এখন ইনফেকশন হয়ে এখানে পাতলা হয়ে যাওয়ার কারণে এখন দেখো সে একটা লেয়ার ভেদ করে ফিল করতেছে। তাহলে আগে যখন কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সে 3টা লেয়ার ভেদ করে পার করে এসে B5 এ পেতো, তখন সে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি খুব কম ফিল করতো, লেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ফিল করতো। কিন্তু এখন যেহেতু ইনফেকশন হয়ে ফাইব্রোসিস হয়ে গেছে, ফাইব্রোসিস হওয়ার কারণে একটা লেয়ার ভেদ করে আসে, তাহলে সে এখন আগের থেকে কি বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ফিল করবে। তার মানে নর্মাল কন্ডিশনে সে যখন এই 3টা লেয়ার ভেদ করে আসতো তখন দেখা যাচ্ছিল যে আমাদের কি ওয়েভটা 2 ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকতো সর্বোচ্চ। কিন্তু এখন যেহেতু সে বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ফিল করতেছে, তার মানে সে এখন বেশি নেগেটিভ হবে, অর্থাৎ 2 ঘরের থেকে বেশি নেগেটিভ থাকবে আমাদের কিউ ওয়েভটা। এটাকে আমরা কি বলি, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। কিন্তু মনে রাখতে হবে এই প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ কিন্তু আমরা এমআই হলে সাথে সাথেই পাবো না, এটা তৈরি হতে সময় লাগে। কারণ আমরা জানি যে প্রথমে সেল ডেথ হবে, সেল নেক্রোসিস হবে, তারপর ফাইব্রোসিস হয়ে তারপরে আমরা এই লাইনটা পাবো, অর্থাৎ ফাইব্রোসিস হতে কিন্তু সময় লাগে। এই জন্য ইউজুয়ালি দেখা যাচ্ছে যে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ 24 ঘন্টা পর, 24 আওয়ার্স পার হওয়ার পরে আমরা এই প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা সাধারণত পাই। তাহলে এটা কি ছিল আমাদের অ্যাজ এ হোল আমাদের মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন এর প্যাথোফিজিওলজি, কেন আমরা ইসিজিতে এসটি এলিভেশন অথবা এসটি ডিপ্রেশন পাই। এখন কতটুকু এলিভেশন অথবা ডিপ্রেশন হলে সেটা আমার মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অথবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনকে সিগনিফিকেন্ট, ইনফ্রাকশনের জন্য সিগনিফিকেন্ট বা ডায়াগনস্টিক, কতটুকু উপরে গেলে বা কতটুকু নিচে নামলে। দেখো এসটি ডিপ্রেশনের ক্ষেত্রে সেটা যে কোনো লিডে 1 স্মল স্কোয়ার নিচে নামলেই সেটাকে আমরা এসটি ডিপ্রেশন বলবো, এবং সেই এসটি ডিপ্রেশনের যদি 2টা করসপন্ডিং লিড অর্থাৎ 2টা লিডে পাওয়া যায় মিনিমাম, তখন সেটা আমাদের জন্য ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক কখন হবে, যখন 2টা লিডে পাবো, 2টা করসপন্ডিং লিডে, এবং ডিপ্রেশনের ক্ষেত্রে 1 ঘর নিচে নামলেই। আর করসপন্ডিং লিড কথাটা মানে কি, দেখো আমরা যখন বেসিক ভিডিও আলোচনা করছিলাম তখন হার্টের সারফেস নিয়ে আলোচনা করছিলাম যে কোন লিড কোন সারফেসকে রিপ্রেজেন্ট করে। যেমন আমরা বলছিলাম যে সাপোজ আমাদের লিড 2, লিড 3, ABF, এই 3টা আমাদের কি করে, ইনফেরিয়র সারফেসকে রিপ্রেজেন্ট করে। আবার আমাদের লিড 1, AVL, B5, B6 এগুলো আমাদের কি ল্যাটারাল সারফেসকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে যদি মনে করো এসটি ডিপ্রেশন আমাদের এই যে 2, 3, ABF এই 3টা থেকে যদি 2টাতে এসটি ডিপ্রেশন পাওয়া যায়, তখন আমরা বলবো যে ইনফেরিয়র সারফেসে ইসকেমিয়া আছে। অথবা মনে করো B5, B6, 1, ABL এই 4টা থেকে যে কোনো 2টাতে যদি আমাদের এসটি এলিভেশন থাকে, তখন আমরা বলতে পারবো যে ল্যাটারাল সারফেসে ইসকেমিয়া আছে। তার মানে ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের কি বলতে হবে, যে কোনো 1 ঘর নিচে নামতে হবে এবং 2টা করসপন্ডিং লিডে সে ফাইন্ডিং থাকতে হবে। আর এখানে একটা কথা আছে, দেখো লিম্ব লিড আর চেস্ট লিড। লিম্ব লিড কোনগুলা,
আমরা কিন্তু বেসিক ভিডিওতে বলছিলাম যে আমাদের লিড 1 2 3 এবিএল এবিএফ এবিআর এগুলো হচ্ছে কি আমাদের লিম্ব লিড। আর চেস্ট লিড কোনগুলো? V1 থেকে V6 এগুলো হচ্ছে আমাদের কি চেস্ট লিড। তাহলে ডিপ্রেশন কখন বলবো? এক ঘর নিচে নামলেই তখন না সেটাকে আমরা কি বলবো? ডিপ্রেশন বলবো। আর যখন দুইটা লিডে পাবে তখন সেটা আমাদের জন্য ডায়াগনস্টিক। আর এলিভেশনের ক্ষেত্রে লিম্ব লিডে এক ঘর উপরে উঠলে অথবা চেস্ট লিডে 2 ঘর উপরে উঠলে, তাহলে এখানে একটু ভেরিয়েশন কেন? কারণ এলিভেশন বলতে হলে বেশি আমাদের চার্জের লাগবে, বেশি উপরে উঠতে হবে। তো লিম্ব লিড গুলো যেহেতু আমাদের অনেক দূরে থাকে, আমরা জানি যে এই যে আমাদের হাত, লিম্ব লিড গুলো যেহেতু আমাদের লিম্বে থাকে, এই যে হার্ট থেকে অনেক দূরে থাকে, সেই জন্য লিম্ব লিড গুলোতে এক ঘর উপরে উঠলেই সেটাকে আমরা এলিভেশন হিসেবে বলবো। বাট আমাদের যেই চেস্ট লিড গুলো কি থাকে, হার্টের খুব কাছাকাছি থাকে, এই জন্য মিনিমাম 2 ঘর উপরে উঠলে তখন সেটাকে আমরা ডায়াগনস্টিক বলবো। এবং তার সাথে কি করতে হবে? আমাদের মিনিমাম 2টা লিডে সেই ফাইন্ডিং পাইতে হবে। তো দেখো এই যে এসটি এলিভেশন বা ডিপ্রেশন কতটুকু উপরে হয়েছে বা নিচে হয়েছে সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো আমাদের এই যে পয়েন্ট দিয়ে। যে পয়েন্টটা কি? যে পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে এস শেষ হওয়া আর টি শুরু হওয়ার আগে এই যে জায়গাটা, এই জায়গার যে জাংশন, এই যে কার্ভটা, ঠিক আছে, এই যে কোণা বা কার্ভটা, এই কার্ভটাকে আমরা কি বলি? যে পয়েন্ট। এই যে পয়েন্ট কতটুকু উপরে বা কতটুকু নিচে সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করব যে এসটি এলিভেশন বা ডিপ্রেশন কতটুকু হয়েছে। যেমন মনে করো এই ওয়েভটা দেখো, এখানে দেখো এই যে পি ওয়েভ, কিউআরএস, দেন টি ওয়েভ, আর এটা হচ্ছে আমাদের এসটি সেগমেন্ট। তো যদি আমি এইখানে কাউন্ট করি তাহলে দেখো মনে হবে যে এটা আমাদের ফ্ল্যাট লাইন বা আইসোলেটেড লাইন। তাহলে এখন মনে হবে 1 ঘর 2 ঘর 3 ঘর এসটি এলিভেশন হয়েছে। আবার যদি আমি এইখানে দেখি তাহলে মনে হবে যে 1 ঘর 2 ঘর এসটি এলিভেশন হয়েছে। তাহলে এসটি এলিভেশন কতটুকু হয়েছে এটা তাহলে কনফিউজিং। তো যাতে কনফিউজ না হই সেজন্য আমরা অলওয়েজ যে পয়েন্ট থেকে কাউন্ট করব। যে পয়েন্ট যতটুকু উপরে গেছে বা নিচে নামছে সেটাকে ততটুকু এলিভেশন বা ডিপ্রেশন বলবো। অর্থাৎ দেখো এখানে যদি কাউন্ট করি আমরা তাহলে কতটুকু হচ্ছে, দেখো এই এরিয়াতে কাউন্ট করলে 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর এসটি এলিভেশন, 2 স্মল স্কোয়ার এলিভেশন। আবার এইখানে দেখো এই যে এইখানে যে ওয়েভটা, তাহলে আমরা বলবো এখানে 1 ঘর 1.5 ঘর, এটা বলতে পারি যে আমরা 1.5 ঘর এসটি এলিভেশন। আবার ডিপ্রেশনের ক্ষেত্রে দেখো এই যে আমাদের ফ্ল্যাট লাইন, এইখান থেকে দেখো 1 ঘর প্রায় 2 ঘর, তাহলে এটা আছে 2 স্মল স্কোয়ার ডিপ্রেশন। ঠিক আছে, তাহলে অলওয়েজ আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা সবসময় যে পয়েন্ট থেকে ক্যালকুলেট করব। যদি যে পয়েন্ট না দেখে আমরা ক্যালকুলেট করি তাহলে অনেক সময় দেখা গেছে যে লিম্ব লিডের ক্ষেত্রে বা চেস্ট লিডের ক্ষেত্রে দেখা গেছে 1 ঘর উচ্চতাকেই আমরা অনেক সময় এসটি এলিভেশন ভেবে ফেলবো। ঠিক আছে, তখন আমাদের মিস ডায়াগনোসিস হয়ে যাবে। যেমন দেখো এই যে আমরা একটা ইসিজি লিড দেখতে পাচ্ছি, এই যে দেখো B1 2 3 ABR ABL ABF, আবার এদিকে হচ্ছে আমার B1 B2 B3 B4 B5 B6 লিড। তো এটা কি একজনের একটা ইসিজি। তো এই ইসিজিতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে দেখো B4 লিডে PQRS-T, তাহলে এইটা নর্মাল লাইন, এই যে ছিল নর্মাল লাইন, এখানে হচ্ছে আমাদের এসটি সেগমেন্ট। ঠিক আছে, তাহলে এই যে এসটি সেগমেন্টটা এটা কি হলো, নর্মাল থেকে নিচে নেমে গেছে। B6 এর ক্ষেত্রে 5 এর ক্ষেত্রে দেখো এসটি সেগমেন্ট নিচে নেমে গেছে, এখানেও দেখো নিচে নেমে গেছে, অর্থাৎ কি হয়েছে, আমার এসটি ডিপ্রেশন হয়েছে। যেমন দেখো আমরা ওই যে এই ইসিজির B4 লিডটাকে একটু জুম করে যদি দেখাই, এখানে এই যে দেখো এই যে আমাদের পি ওয়েভ, তারপরে কিউআরএস নামলো, দেন এই যে আমাদের টি ওয়েভ, আর এটা হচ্ছে আমাদের এসটি সেগমেন্ট। তাহলে এসটি সেগমেন্ট কতটুকু নিচে নামছে, দেখো আমাদের সবচেয়ে আইডিয়াল এই এসটি সেগমেন্ট কাউন্ট করার ক্ষেত্রে আমরা কি করব, একটা টি ওয়েভ আর একটা পি ওয়েভ এর মাঝখানে যে লাইনটা এটাকে আমরা আইসোলেকট্রিক ধরবো। ঠিক আছে, তাহলে এই যে এই বরাবর এটা আমাদের আইসোলেকট্রিক নর্মাল লাইন। তাহলে কয় ঘর নিচে নামছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে আমাদের যে পয়েন্ট, তাহলে 4 ঘর, মোট 4 ঘর ডিপ্রেশন হয়েছে। তো এটা কি একটা এসটি ডিপ্রেশন দেখলাম।
আবার স্কিমের ক্ষেত্রে আমরা আর কি পাই, স্কিমের ক্ষেত্রে আমরা টি ইনভার্সনও পাই। যেমন এই যে সিজিটা দেখো, এই সিজিতে দেখো V1 এ দেখো এসটি উল্টা আছে। একটা জিনিস মনে রাখবা, V1 এর ক্ষেত্রে নর্মালি আমরা নর্মাল কন্ডিশনও টি ইনভার্সন পাইতে পারি। অর্থাৎ টি ইনভার্সন V1 এর ক্ষেত্রে নর্মাল, অনেক ক্ষেত্রে বলা হয় V2 এর ক্ষেত্রেও নর্মাল যদি সেটা কম থাকে, বাট V1 এর ক্ষেত্রে অলওয়েজ টি ইনভার্সনটা নর্মাল যদি অন্য কোথাও ইনভার্সন না থাকে। তাহলে দেখো V1 এ টি ইনভার্সন, V2 তে টি ইনভার্সন, V3 তে টি ইনভার্সন। তাহলে এটা কি আমাদের একটা টি ইনভার্সনের চিত্র। আচ্ছা, অনেক সময় আমাদের কোনটা কিউ ওয়েভ, কোনটা আর, কোনটা এস, কোনটা টি, এটা ডায়াগনোসিস করতে ভুল হয়। মনে রাখবা যে পি ওয়েভের পরে যদি একটা নেগেটিভ ওয়েভ তারপরে একটা পজিটিভ ওয়েভ থাকে, একটু দেখাই, একটা নেগেটিভ ওয়েভ তারপরে একটা পজিটিভ ওয়েভ থাকে, তাহলে এই নেগেটিভ ওয়েভটা, প্রথম নেগেটিভটা হচ্ছে কি কিউ ওয়েভ, তারপর একটা হচ্ছে আর ওয়েভ। আর পি ওয়েভের পরে যদি একটা পজিটিভ ওয়েভ তারপরে একটা নেগেটিভ ওয়েভ থাকে, তাহলে এটা হচ্ছে আর, তারপর হচ্ছে এস। অর্থাৎ পি ওয়েভ থেকে কাউন্ট শুরু করব। পি ওয়েভের পরে যদি নেগেটিভ ফলোড বাই পজিটিভ, তাহলে নেগেটিভটা হচ্ছে কিউ, পজিটিভটা হচ্ছে আর। আর যদি পজিটিভ ফলোড বাই নেগেটিভ, তাহলে পজিটিভটা হচ্ছে আমার আর, আর নেগেটিভটা হচ্ছে আমার এস। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা এসটি ডিপ্রেশন দেখলাম, আবার এখানে আমরা একটা টি ইনভার্সন দেখলাম। দেখো যে 10 ঘর নিচে নেমে গেছে টি। এরপর আমরা আরেকটা ইসিজি দেখি। দেখো এই ইসিজিটার ক্ষেত্রে দেখো যে আমাদের এই দেখো লিড 1, দেখো লিড এভিএল দেখো। ঠিক আছে, তাহলে দেখো এই যে দেখো আমাদের নর্মাল লাইনটা, এই যে একটা পি ওয়েভ আর টি ওয়েভ, এই যে নর্মাল লাইন বরাবর টানি, তাহলে দেখো নর্মাল থেকে এক ঘর উপরে টি এসটি সেগমেন্টটা। এভিএল এর ক্ষেত্রে দেখো এই যে আমাদের পি ওয়েভ টি ওয়েভ, এই বরাবর দাগ টানে দেখো এক ঘর থেকে উপরে উঠে গেছে এসটি সেগমেন্ট। আবার দেখো B5 দেখো, B6 দেখো। তাহলে আমরা কোন কোন জায়গায় ফাইন্ডিং পাচ্ছি, 1 এভিএল, B5, B6। ঠিক আছে, তো এইখানে আমরা কি পাচ্ছি, এসটি এলিভেশন পাচ্ছি। আবার দেখো আমাদের লিড 2 তে দেখো, লিড 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে পি টি এই বরাবর দাগ টানি, তাহলে এসটি ডিপ্রেশন পাচ্ছি, আবার টি ইনভার্সন পাচ্ছি। আবার এবিএফ এর ক্ষেত্রে দেখো এই বরাবর, তাহলে এসটি ডিপ্রেশন পাচ্ছি, এক ঘর থেকে বেশি নিচে নেমে গেছে। তাহলে আমরা কি কি পাইলাম এখানে, 1, 5, 6 এবিএল, এখানে কি এসটি এলিভেশন, 2, 3 এবিএফ এ কি পাচ্ছি আমরা, 3 এবিএফ এ এসটি ডিপ্রেশন, তাই না? তাহলে এটা ডায়াগনোসিসটা কি হবে, নাকি মায়োকার্ডিয়াল ইসকেমিয়া নাকি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। দেখো এই যে আমরা B5টা এখানে একটু বড় করে দেখাচ্ছি, এই যে পি ওয়েভ, কিউআরএস, টি ওয়েভ, এই যে নর্মাল এসটি এখানে থাকার কথা, এখান থেকে 2 ঘর উপরে উঠে গেছে। তাহলে এটা কি একটা এসটি এলিভেশন। আর এসটি এলিভেশন পাওয়া যায় অ্যাকিউট ইনজুরি বা আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে। আর এই যে লিড 3 তে দেখো আমরা যে এসটি ডিপ্রেশন পাইছি, এই যে ডিপ্রেশন পাইছি, এই ডিপ্রেশনটাকে আমরা কি বলি, রেসিপ্রোকাল চেঞ্জ। রেসিপ্রোকাল চেঞ্জ মানে কি, দেখো আমাদের যে B1, B2, B3, B4 এগুলো হচ্ছে অ্যান্টিরিয়রলি থাকে, এটা হচ্ছে ল্যাটারে থাকে, 5, 6 থাকে কি ল্যাটারে, 1 ABL কি থাকে ল্যাটারালি। ঠিক আছে, তো আমাদের অ্যান্টেরো ল্যাটারাল সারফেসের অপোজিট হচ্ছে কি আমাদের ইনফেরিয়র সারফেস। অর্থাৎ ইনফেরিয়র সারফেসে আমরা যে ফাইন্ডিং পাবো, সাপোজ মনে করো আমরা যদি এই ধরো আমাদের একটা হার্ট, ঠিক আছে, এখানে একটা ইলেকট্রোড আছে, এখানে একটা ইলেকট্রোড আছে, কোন একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সাপোজ এদিকে গেল, তাহলে আমাদের এই ইলেকট্রোডটা কি মনে করবে, তার সে দেখবে যে এই যে অ্যাক্টিভিটিটা তার থেকে দূরে যাচ্ছে, আর এই ইলেকট্রোডটা দেখবে অ্যাক্টিভিটিটা তার দিকে আসছে। তার মানে এইখানে আমরা যে ফাইন্ডিং পাবো আমাদের এই যে ডান পাশেরটায়, বাম পাশে কিন্তু তার অপোজিট ফাইন্ডিং পাবো। তাহলে এই অপোজিট ফাইন্ডিংটাকে আমরা কি বলি,
রেসিপ্রোকাল চেঞ্জ। অর্থাৎ আমাদের সাধারণত অ্যান্টেরিয়র লিডে যে ফাইন্ডিং পাই, অ্যান্টেরিয়র বা অ্যান্টেরোল্যাটারাল যে ফাইন্ডিং পাই তার অপোজিট ফাইন্ডিং পাই হচ্ছে আমাদের ইনফিরিয়র লিডে। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা দেখি যে ইনফিরিয়র লিডে এসটি এলিভেশন আছে, তাহলে অনেক সময় দেখবো যে অ্যান্টেরিয়র লিডে এসটি ডিপ্রেশন আছে। তখন এটা বলা যাবে না যে ইনফিরিয়র লিডে ইনফ্রাকশন আছে আবার অ্যান্টেরিয়র লিডে ইস্কেমি আছে। আসলে অ্যাকচুয়ালি ঘটনা এরকম না, ইনফিরিয়র লিডে ইনফ্রাকশন আছে, সেই জন্য এটা অ্যান্টেরিয়র লিড যেহেতু তার অপোজিট লিড, সে মিরর ইমেজ দেখাচ্ছে। রেসিপ্রোকাল কথাটা মেইন অর্থ হচ্ছে মিরর ইমেজ, মিরর ইমেজ। ঠিক আছে, তাহলে দেখো মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে আমরা তাহলে কি কি ফাইন্ডিং পাবো? টি ইনভার্সন অ্যান্ড এসটি ডিপ্রেশন। এর ভিতর থেকে টি ইনভার্সনটা মোর স্পেসিফিক, এসটি ডিপ্রেশন সবসময় থাকবে না, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, প্লাস মাইনাস, বাট মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে টি ইনভার্সনটা কি মোর স্পেসিফিক। আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে অর্থাৎ অ্যাকিউট এমআই এর ক্ষেত্রে ফুললি ইভলভড কেসে কি পাবো আমরা? এসটি এলিভেশন পাবো, টি ইনভার্সন পাবো, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাবো। দেখো এখানে একটা কথা আছে, ফুললি ইভলভড কেস। তাহলে ফুললি ইভলভড কেস মানে কি? দেখো এই অ্যাকিউট এমআইতে যেই আমরা যে ফাইন্ডিং গুলো পাই, এসটি এলিভেশন, টি ইনভার্সন, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, এগুলো কিন্তু আমরা একটা সিকোয়েন্স হয়, একটা টাইম পর পর আস্তে আস্তে অ্যাপিয়ার করতে থাকে, একসাথে সবগুলো আমরা পাই না। যেমন ধরো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ইসিজি, কোনো একজনের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে, ঠিক আছে, একদম ইনিশিয়ালি উইদিন মিনিটস টু আওয়ার, ঠিক আছে, অর্থাৎ সে তার বুকে ব্যথা হয়েছে, সাথে সাথে হাসপাতালে আসলো, আমরা মিনিট থেকে ঘন্টার ভিতরে, আওয়ারের ভিতরে আমরা একটা ইসিজি করলাম, তখন আমরা কি পাবো? তখন আমরা পাইবো হাইপার অ্যাকিউট টি ওয়েভ, অর্থাৎ টি ওয়েভটা হাইপার অ্যাকিউট থাকবে। 10 ঘর থেকে বেশি থাকলে তখন সেটাকে আমরা বলি টল টি, আর টল টি এমআই এর ক্ষেত্রে সেটাকে আমরা বলি হাইপার অ্যাকিউট টি ওয়েভ। এরপরে কিছু ঘন্টা যাওয়ার পর 0 থেকে 12 আওয়ার্স, তখন আমরা কি পাবো? এসটি এলিভেশন, তখন অর্থাৎ আমাদের এসটি সেগমেন্টটা তখন উপরে উঠবে। এরপরে আস্তে আস্তে কি হবে? এসটি আরো বাড়তে থাকবে। তারপরে কি হবে? 1 থেকে 12 ঘন্টা গেলে আমাদের কিউ ওয়েভ ফরমেশন হওয়া শুরু হয়। নর্মালি ইসিজিতে সাধারণত আমরা কিউ ওয়েভ খুব একটা কোনো লিডে পাওয়াই যায় না। তারপরে কিউ ওয়েভ কখন ফরমেশন হওয়া শুরু করে? 1 থেকে 12 ঘন্টার ভিতরে। তারপরে কি হয়? আবার আমাদের যে টিটা বড় হয়েছিল সেটা আবার আস্তে আস্তে ছোট হয়ে ইনভার্টেড হতে থাকে, এবং সর্বশেষে কি হয়ে যায়? প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা পারসিস্ট করে এবং টি ওয়েভটা নর্মাল হয়ে যায়। দেখো কিউ ওয়েভ, একটা কোনো ব্যক্তির যদি একবার ইনফ্রাকশন হয়ে যায় তাহলে কিউ ওয়েভটা সারা জীবন থেকে যায়, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ 99% ক্ষেত্রে। কেন? দেখো যেহেতু এখানে নেক্রোসিস হয়ে গেছিল, নেক্রোসিস হয়ে কি হয়েছে? আমাদের ফাইব্রোসিস হয়ে গেছে। আমরা জানি আমাদের হার্টের সেলগুলো কি পার্মানেন্ট সেল, এগুলো কিন্তু আর নতুন করে তৈরি হয় না। তো যেহেতু নতুন করে তৈরি হয় না আর এখানে যে ফাইব্রোসিস হয়ে গেছে, তার মানে আজীবন তার এখানে ফাইব্রোসিস থাকবে, আর আজীবন ফাইব্রোসিস থাকার কারণে এই যে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভটা আজীবন তার থেকে যাবে। তাহলে যেটা বলতেছিলাম যে একটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে যে ওয়েভগুলো, সেই ওয়েভগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে, টাইম টু টাইম বিভিন্ন রকম আমরা চেঞ্জ পাই। খুব আর্লি আসলে আমরা কোনো এসটি এলিভেশনও পাই না, টি ইনভার্সনও পাই না, তখন আমরা হাইপার অ্যাকিউট টি পাই, অর্থাৎ টল টি ওয়েভ পাই। তখন সেই টল টি ওয়েভ দেখেই ক্লিনিক্যাল সিমটমসের সাথে মিলিয়ে আমাদেরকে এমআই ডায়াগনোসিস করতে হবে। এই যে হাইপার অ্যাকিউট টি বা টল টি, এই টল টি ওয়েভ কিন্তু আমরা হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রেও পাই। হাইপার ক্যালিমিয়া অর্থাৎ পটাশিয়াম বেশি হয়ে গেলে তখনও এই টল টি পাওয়া যায় ইসিজিতে। তাহলে এমআই এর টল টি আর আমাদের হাইপার ক্যালিমিয়ার টল টি দুইটা ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে এই টি ওয়েভটা আমাদের অলমোস্ট সব লিডেই টল টি পাওয়া যাবে, কিন্তু এমআই এর ক্ষেত্রে যেই সারফেসে আমাদের ইনফ্রাকশন হচ্ছে ওই সারফেসের যেই টি ওয়েভগুলো আছে ওই লিডগুলোতে আমরা টি ওয়েভটা হাইপার অ্যাকিউট পাবো। অর্থাৎ দেখো ইভলিউশন অফ এসটি ইন এমআই, হাইপার অ্যাকিউট টি মিনিটস টু আওয়ার্স, এসটি এলিভেশন ইউজুয়ালি
5 থেকে 6 ঘন্টা পর আমরা একটা এসটি এলিভেশন পাই, যেটা কিছুদিন ফিউ ডেজ পর্যন্ত পারসিস্ট করে। টি ইনভার্সন কখন পাই? আওয়ার্স টু ডেজ। এবং প্যাথোলজিক্যাল কিউ সাধারণত 12 থেকে 16 ঘন্টা পর পাওয়া যায়, ইউজুয়ালি 24 ঘন্টা পর। 12 থেকে 16 এর ভিতরে সে কিউ ওয়েভ হিসেবে অ্যাপিয়ার করা শুরু করে এবং 24 ঘন্টা পার হলে একটা পারফেক্ট প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাওয়া যায়। তাহলে দেখো, আমরা রিসেন্ট এমআই একটা ব্যক্তির একটা ইসিজি দেখলাম, সেই ইসিজিতে প্যাথোলজিক্যাল কিউ আছে, এসটি এলিভেশনও আছে, টি ইনভার্সনও আছে। তাহলে সেটা কি হবে? রিসেন্ট এমআই। কেন রিসেন্ট এমআই? দেখো যে কিউ ওয়েভ আওয়ার টু ডে গেলে টি ইনভার্সনটা পাওয়া যায়। তারপর আবার প্যাথোলজিক্যাল কিউ কখন? 24 ঘন্টা পার হলে প্যাথোলজিক্যাল কিউ পাওয়া যায়। তার মানে রিসেন্ট এমআইতে প্যাথোলজিক্যাল কিউ পাচ্ছি মানে কি? তার এমআইটা পার হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে। সেই জন্য একটা রিসেন্ট এমআই, কোনো একটা এমআইতে যদি প্যাথোলজিক্যাল কিউ পাই, এসটি এলিভেশনও পাই, কিন্তু খুব বেশি এসটি এলিভেশন না, সাথে টি ইনভার্সনও পাই, তাহলে আমরা বুঝবো যে তার খুব রিসেন্টলি একটা এমআই হয়েছে, অর্থাৎ 1 দিন বা 2 দিনের ভিতরে একটা এমআই হয়েছে। আর যদি কোনো ইসিজিতে আমরা শুধু প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাই, কোনো এসটি এলিভেশনও নাই বা টি ইনভার্সন নাই, তখন এটাকে আমরা কি বলবো? ওল্ড এমআই। যেমন আমাদের এই ইসিজিটা যদি খেয়াল করো, এই যে দেখো, এই ইসিজি আমরা একটু জুম করি। এই ইসিজির ক্ষেত্রে এই যে দেখো, আমাদের B2 লিডটা দেখো, এই যে আমাদের উপরে কোনো পজিটিভ নাই, তারপর নেগেটিভ, তারপরে পজিটিভ। এটা হচ্ছে আমাদের একটা কিউ ওয়েভ। দেখো কিউ ওয়েভটা কত বড়, প্রায় 15 ঘর। এটা একটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। এবং এই যে আমাদের দেখো এসটি সেগমেন্টটা প্রায় 1 ঘর উঁচু, যদিও B1 B2 যেহেতু এটা চেস্ট লিডের 2 ঘরের উপরে গেলে আমরা সিগনিফিকেন্ট বলি, তাই এটা 2 ঘর যায় না, বাট একটু এলিভেটেড। সাথে আমার টি ইনভার্সনও আছে। এরপরে দেখো B3তেও দেখো, এই যে আমাদের কিউ ওয়েভ টি ইনভার্সন, ঠিক আছে। B4 এ দেখো কিউ ওয়েভ টি ইনভার্সন। তাহলে দেখো আমাদের 2, 3, 4 এই লিডগুলোতে আমরা কি পাচ্ছি? কিউ ওয়েভ পাচ্ছি এবং টি ইনভার্সন পাচ্ছি। তার মানে আমাদের এগুলো কি সাধারণত 2, 3, 4, 1 থেকে 4 হচ্ছে আমাদের হার্টের অ্যান্টেরিয়র সারফেসকে রিপ্রেজেন্ট করে। তার মানে আমরা বলতে পারি যে এই অ্যান্টেরিয়র সারফেসে একটা রিসেন্ট এমআই হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। তার মানে এটা একটা আমাদের রিসেন্ট এমআই এর ইসিজি, এটা ডায়াগনোসিস। বা এই যে এটা দেখো, এই ইসিজির ক্ষেত্রে দেখো লিড 2 তে দেখো, এই যে একটা কিউ ওয়েভ আসছে, এখনো পুরোপুরি 2 ঘর হয় নাই। লিড 3 এর ক্ষেত্রে দেখো, এই যে কত বড় একটা কিউ ওয়েভ, প্রায় 8 ঘর, ঠিক আছে। আবার এবিএফ এ দেখো, এই যে একটা প্রায় 6 ঘর। তাহলে 3 ABF, 2টা লিডে আমরা কি পাচ্ছি? প্যাথোলজিক্যাল কিউ পাচ্ছি। কিন্তু এখানে দেখো কোনো আমাদের টি ইনভার্সন নাই বা এসটি এলিভেশনও অন্য কোনো লিডে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে শুধু কি আছে? প্যাথোলজিক্যাল কিউ আছে। তাহলে এটা কি? একটা ওল্ড এমআই এর ইসিজি, ঠিক আছে। তো একটা জিনিস বলা হয় নাই, যেটা মিস হয়ে গেছে, যে আমাদের এমআইতে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কি ইনফ্রাকশন কখন বলবো? শুধুমাত্র এসটি এলিভেশন থাকলে কি আমরা ওটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলবো? বা এসটি এলিভেশন ছাড়া কি কোনো এমআই হইতে পারে? ইয়েস, হইতে পারে। কখন? যখন দেখো, এই যে আমরা এখানে একটা ছবি দেখাইছিলাম, এই যে দেখো, যদি আমাদের সাব এন্ডোকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো এসটি এলিভেশন পাবো না, তখন এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন অর্থাৎ ইস্কেমিয়ার ফিচার পাবো। সাব এন্ডোকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কি? আমাদের যে 3টা লেয়ার, এই 3টা লেয়ারের ভিতরে শুধু যদি এন্ডোকার্ডিয়াম লেয়ারে ইনফ্রাকশন হয়, সেলুলার নেক্রোসিস বা সেল ডেথ হয়, যদি একটা লেয়ার ইনভলভ করে নেক্রোসিসটা, তখন সেটাকে আমরা বলি সাব এন্ডোকার্ডিয়াল ইনফ্রাকশন। এবং ওই ক্ষেত্রে আমরা এসটি এলিভেশনও পাই না, প্যাথোলজিক্যাল কিউও পাই না, তখন আমরা ইস্কেমিয়ার ফিচারটা পাই, এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন। তখন ওটাকে আমরা বলি নন এসটি এলিভেটেড এমআই বা NST-AMI। কখন বলি? যখন আমাদের সাব এন্ডোকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, সেক্ষেত্রে আমরা ফাইন্ডিং পাই এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন, অর্থাৎ ইস্কেমিয়ার ফাইন্ডিংটা পাই। তো আমরা ইস্কেমিয়ার ফাইন্ডিং পাইলে কেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলছি? যখন আমাদের সিমটমগুলো আমাদের এমআই এর মতো হবে এবং ইসিজিতে এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন পাবো, তখন আমরা আমাদের যে এমআই স্পেসিফিক টেস্ট ট্রোপোনিন
আই এই ট্রোপোনিন টেস্ট করতে পাঠাবো। যদি ট্রোপোনিন টেস্ট এলিভেটেড হয় এবং তার সাথে এসটি এলিভেশন না থাকে, এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন থাকে, তখন সেটাকে আমরা বলি নন এসটিএমআই। আর যদি আমরা এসটি এলিভেশন পেয়ে যাই, সাথে ট্রোপোনিন আই বেশি থাকে, তখন সেটাকে আমরা বলি এসটিএমআই, অর্থাৎ এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফেকশন। ক্লিয়ার? এগুলো ছিল কি আমাদের ইসিজির ফাইন্ডিং। আচ্ছা, তাহলে আমরা এই ইসিজির ফাইন্ডিং গুলো শিখে গেলাম। তাহলে এরপর আমরা দেখব লিড সারফেস অ্যানাটমি। লিড সারফেস অ্যানাটমিটা মানে কি? এর মানে হচ্ছে আমাদের কোন লিড হার্টের কোন সারফেসকে রিপ্রেজেন্ট করে, এটা আমাদের দেখতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের হার্টের কোন সারফেসে এমআই হয়েছে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে, এটা জানা অনেকটা জরুরি। এর ভিত্তিতে পেশেন্টের প্রগনোসিস ডিপেন্ড করে। যেমন সাধারণত বলা হয় যে অ্যান্টেরিয়র এমআইটা খুব খারাপ এবং এর মর্টালিটি রেট বেশি। ঠিক আছে? তারপর হচ্ছে ইনফেরিয়র এমআই সাথে অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে আমাদের হার্ট ব্লক, হার্টের যে কন্ট্রাকশন ব্লক, সেই হার্ট ব্লক অনেক সময় অ্যাসোসিয়েট থাকে ব্রাডিকার্ডিয়া। ঠিক আছে? তার মানে দেখো, ইনফিরিয়র সারফেস যদি আমরা এমআই সাসপেক্ট করি, তাহলে এই দুইটা ফিচার আমরা সাথে দেখবো আছে কিনা। বা যদি অ্যান্টেরিয়র এমআই সাসপেক্ট করি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যান্টেরিয়র এমআইটা খুবই খারাপ, মোর ডেঞ্জারাস দেন আদার এমআই। এই জন্য আমাদের হার্টের লিড সারফেস অ্যানাটমি জানতে হবে। এর সাথে যদি আমি লিড সারফেস অ্যানাটমিটা জানি, তাহলে আমি আইডিয়া করতে পারবো যে আমার হার্টের কোন আর্টারিটা ব্লক হয়েছে। কিভাবে? দেখো, আমরা প্রথমে একটু হার্টের আর্টারিয়াল সাপ্লাইটা একটু দেখে নিই। আমরা নর্মালি জানি, আমরা অ্যানাটমিতে পড়ছিলাম যে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টার দুই পাশ থেকে দুইটা আর্টারি অ্যারেঞ্জ করে মেইন যেটা আমাদের হার্টকে সাপ্লাই দেয়, একটা হচ্ছে এই যে রাইট সাইডে রাইট করোনারি আর্টারি এবং লেফট সাইডে লেফট মেইন করোনারি আর্টারি। এই আর্টারিগুলো আবার বিভিন্ন ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়। যেমন এই যে আমাদের রাইট করোনারি আর্টারি, এটা একটা ব্রাঞ্চ হয়ে গিয়ে চলে যায় আমাদের এস নোডে, যেটাকে আমরা বলি নোডাল ব্রাঞ্চ। দেন এই রাইট করোনারি আর্টারি দেখো আমাদের যে রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয় এবং সাপ্লাই দিয়ে সে পিছনে চলে যায়, অর্থাৎ আমাদের রাইট ভেন্ট্রিকলের দিকে সাপ্লাই কে পায়? আমাদের রাইট কর্নিয়া আর্টারি দিয়ে, এবং আমাদের হার্টের যে পিছনের সারফেস, পোস্টেরিয়র সারফেসে কিন্তু আমাদের সাপ্লাই দেওয়া হচ্ছে আমাদের রাইট কর্নার আর্টারি। অর্থাৎ এই যে আর্টারিটা পিছনে চলে গেল, পিছনে গিয়ে একটা ব্রাঞ্চ দেয় পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। এই পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা আমাদের হার্টের যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ থাকে, এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে সাপ্লাই দেয় আমাদের পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ আমাদের রাইট করোনারি আর্টারি। ঠিক আছে? এরপর আবার দেখো আমাদের যে লেফট মেইন করোনারি আর্টারি, এই যে বের হলো, সে আবার দুই ভাগে ডিভাইড হয়ে যায়। একটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এবার হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। এই লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা আমাদের অ্যান্টেরিয়র ইন্ট্রাভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর সাপ্লাই দেয়। যেমন এইখানে দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এবং এখানে সাপ্লাই দিচ্ছে কি আমাদের লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর আমাদের পিছনের যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, সেখানে সাপ্লাই দেয় পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা রাইট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ। এরপরে আবার দেখো, এই যে আমাদের মেইন করোনারি আর্টারি, এখান থেকে হচ্ছে গিয়ে আবার আরেকটা ব্রাঞ্চ বের হয়, যেটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। এই লেফট সার্কামফ্লেক্স আর্টারি আবার কোথায় সাপ্লাই দেয়? দেখো, এই যে আমাদের ল্যাটারাল সারফেসে সে একটা লেফট মার্জিনাল ব্রাঞ্চ দেয়। এই লেফট মার্জিনাল ব্রাঞ্চের মাধ্যমে সে আমাদের ল্যাটারাল সারফেসকে সাপ্লাই দেয় এবং পরবর্তীতে সে সার্কামফ্লেক্স করে পিছনে চলে যায়, অর্থাৎ আমাদের হার্টের পোস্টেরিয়র সারফেসে চলে যায়। তার মানে দেখো, এই যে লেফট মার্জিনাল আর্টারি, যেটা আমাদের লেফট সার্কামফ্লেক্স আর্টারি ব্রাঞ্চ, সেটা আমাদের ল্যাটারাল সারফেসকে সাপ্লাই দিচ্ছে, এবং অ্যান্টেরিয়র সারফেসকে সাপ্লাই দিচ্ছে কি আমাদের লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। তার মানে দেখো, যদি কোনো একটা ব্লক আমাদের এইখানে থাকে, একদম মেইন লেফট কর্নার আর্টারি থাকে, তাহলে দেখো আমাদের লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সাপ্লাই পাবে না, সার্কামফ্লেক্সও সাপ্লাই পাবে না। তখন আমরা যে এমআই ফিচারটা কোন লিডে পাবো, যে লিডগুলো আমাদের অ্যান্টেরিয়র সারফেস এবং ল্যাটারাল সারফেসকে রিপ্রেজেন্ট করে, ওই লিডে তখন আমরা ফাইন্ডিংসগুলো পাবো। আবার যদি কোনো আর্টারি এই যে আমাদের এইখানে ব্লক করে, রাইট কর্নার আর্টারির এইখানে যদি ব্লক করে, তাহলে কি হবে? আমাদের হার্টের যে রাইট ভেন্ট্রিকুলার দিকে, এই দিকে
সাপ্লাই অফ হয়ে যাবে। আবার আমাদের ইনফিরিয়র হার্টের যে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস, সেই ইনফিরিয়র সারফেসে সাপ্লাই দেয় কি আমাদের রাইট করোনারি আর্টারি। তাহলে এইখানে যদি ব্লকটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইনফিরিয়র সারফেস, পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস যেটা, সেখানে কিন্তু আমরা ফাইন্ডিংসটা পাবো। আবার যদি একদম উপরে এইখানে ব্লক হয়ে যায় তাহলে আমাদের এসএ নোডের সাপ্লাইটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, তখন এসএ নোডটা নষ্ট হয়ে যেতে পারে। আর এসএ নোডের কাজ কি, আমাদের এসএ নোডের কাজ হচ্ছে আমাদের হার্টের যে পেসমেকার হিসেবে কাজ করে, অর্থাৎ হার্টের যে বিটটা সে কে নির্ধারণ করে এসএ নোড, নর্মালি 60 to 90। বাট যখন সে নষ্ট হয়ে যাবে তখন হার্টের অন্যান্য যে কন্ডাকশন সিস্টেম, সেই কন্ডাকশন সিস্টেম তখন হার্টকে বিট করাবে, এবং যাদের রেট আমাদের এসএ নোড থেকে স্লো। তার মানে যখন এসএ নোড ইনভলভ হয়ে যাবে তখন আমরা কি পাবো, ব্রাডিকার্ডিয়া পাবো। তার মানে কোনো একটা ইসিজিতে আমরা যদি ইনফিরিয়র সারফেসে আমরা ফাইন্ডিংস পাই, সাথে যদি ব্রাডিকার্ডিয়া পাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে ব্লকটা এখানে আছে কোনো কারণে, এবং সেটা আমাদের এসএ নোডকে ইনভলভ করে ফেলছে বা এসএ নোডকে নষ্ট করে দিছে। তার মানে লিড সারফেস অ্যানাটমি, অর্থাৎ কোন লিডগুলো কোথায়, এই সারফেস অ্যানাটমিটা কিন্তু আমাদের জানা জরুরি। আবার আরো কেন জরুরি, দেখো এই যে আমাদের আমরা একটা হার্টের ব্লাড সাপ্লাই দেখি, নর্মালি আমরা জানি যে আমাদের এই যে রাইট কোরোনারি আর্টারি পিছন দিকে আসে, এসে যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে সাপ্লাই দেয় আমাদের রাইট করোনারি আর্টারি, ঠিক আছে। বাট অনেকের ক্ষেত্রে, কিছু কিছু রেয়ার মানুষের ক্ষেত্রে এই যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ থেকে সাপ্লাইটা আসে কি লেফট করোনারি আর্টারি থেকে, লেফট সার্কামফ্লেক্সের ব্রাঞ্চ হিসেবে, সেটাকে আমরা কি বলি, লেফট ডোমিনেন্স। নর্মালি বেশিরভাগ মানুষ হচ্ছে রাইট ডোমিনেন্স, অর্থাৎ হচ্ছে আমাদের রাইট কর্নার আর্টারি আমাদের পোস্টেরিয়র সারফেসের ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপকে সাপ্লাই দিবে রাইট কর্নার আর্টারি। বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে অ্যাবাউট 50% তাদের ক্ষেত্রে আসে লেফট সার্কামফ্লেক্স বা লেফট কর্নার আর্টারি থেকে। তার মানে আমাদের পোস্টেরিয়র সারফেসের যে এমআই হবে, পোস্টেরিয়র সারফেসের এমআই এর ক্ষেত্রে আমাদের দুইটা আর্টারি মাথায় রাখতে হবে, একটা হচ্ছে রাইট কর্নারি আর্টারি, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, আবার লেফট সার্কামফ্লেক্স আর্টারি দিয়েও হতে পারে। তাহলে দেখো আমাদের হার্টের কোন লিডগুলো কোন সারফেসকে রিপ্রেজেন্ট করে, যদিও এটা আমরা বেসিক ভিডিওতে একবার বলছিলাম, এখন আমরা যেহেতু স্পেসিফিক টপিক পড়ছি ইন্টারপ্রিটেশন এমআই এর, সেই ক্ষেত্রে আমরা আরেকবার একটু দেখে নিই। দেখো এই যেখানে একটা ছবি দেওয়া আছে, এখানে আমরা আগে দেখাইছিলাম যে আমাদের এবিআরটা এই ডিরেকশনে থাকে, এবিএল এই ডিরেকশনে থাকে, 1 2 3 এবিএফ এগুলো হচ্ছে ইনফিরিয়র ডিরেকশনে থাকে, চেস্ট লিডগুলো এই যে ডিরেকশনে থাকে, এবং এই যে সবগুলো মিলে হার্টের কোনটা কোন সারফেসকে রিপ্রেজেন্ট করে। দেখো আমাদের ল্যাটারাল লিডগুলো, কোন লিডগুলো আমাদের হার্টের ল্যাটারাল সারফেসকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে 1 ABL B5 B6। এই যে একটা ইসিজি পেপার, এখানে যদি দেখো এই যে লিড 1, লিড ABL B5 B6, এই চারটা লিড হচ্ছে আমাদের হার্টের ল্যাটারাল সারফেসকে রিপ্রেজেন্ট করে, এবং হার্টের ল্যাটারাল সারফেসে কে সাপ্লাই দেয়, আমাদের লেফট সার্কামফ্লেক্স আর্টারি, বা কিছু কিছু ক্ষেত্রে ডায়াগোনাল ব্রাঞ্চ অফ লেফট anterior descending artery, মেইনলি আমরা মনে রাখবো লেফট সার্কামফ্লেক্স আর্টারি। তার মানে ল্যাটারাল লিড কোনগুলো আমাদের 1 ABL B5 B6। এরপরে কোন সারফেসগুলো কোন লিডগুলো আমাদের ইনফিরিয়র সারফেসকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে লিড 2 3 ABF। এই তিনটা লিড হচ্ছে আমাদের হার্টের ইনফিরিয়র সারফেসকে রিপ্রেজেন্ট করে। যদি আমরা ইসিজি পেপারে দেখি, এই যে দেখো লিড 2 3 ABF, তাহলে এই যে অংশটা, এই লিড 2 3 ABF আমাদের হার্টের ইনফিরিয়র সারফেসকে রিপ্রেজেন্ট করে। তাহলে হার্টের অ্যান্টেরিয়র সারফেসকে কে রিপ্রেজেন্ট করে, অ্যান্টেরিয়র সারফেসকে রিপ্রেজেন্ট করে B1 B2 B3 B4। এই যে চারটা চেস্ট লিড, এগুলো আমাদের হার্টের অ্যান্টেরিয়র বা অ্যান্টেরোসেপ্টাল সারফেসকে রিপ্রেজেন্ট করে। আর যেই লিডগুলো ইনফিরিয়র সারফেস, যদি ইনফিরিয়র সারফেসে আমরা কোনো ইনফ্রাকশন পাই, তাহলে আমরা কি ধারণা করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট কর্নারি আর্টারি, আর যদি লেফট ডোমিনেন্স হয় তখন হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধরে নিব যে লেফট কর্নারি আর্টারি, এই লেফট কর্নারি আর্টারিটা ইনভলভ হয়েছে। আর যদি অ্যান্টেরিয়র লিড অর্থাৎ B1 through B4 এ পাই, তখন আমরা ধরে নিব যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা ইনভলভ হয়েছে। তাহলে দেখো আমরা যেখানে একটু সহজ করে শর্ট করে লিখে রাখছি যে B1 to B4 এই চারটা লিডে কোনো লিডে যদি আমরা এমআই এর ফিচার পাই, মায়োকার্ডিয়াল ইনফেকশনের ফিচার পাই, তখন আমরা সেটাকে বলবো অ্যান্টেরোসেপ্টাল এমআই। যদি আমরা লিড 2 3 ABF এর মধ্যে কোনো দুইটাতে যদি আমরা ফাইন্ডিংস পাই এমআই এর, তখন আমরা বলবো ইনফিরিয়র এমআই। যদি আমরা 1 ABL B5 B6 এইগুলোর কোনো দুইটাতে যদি আমরা ফিচার পাই, তখন আমরা বলবো ল্যাটারাল এমআই বা হাই ল্যাটারাল এমআই। হাই ল্যাটারাল বলতে বোঝায় যে স্পেসিফিকলি শুধুমাত্র ল্যাটারাল সারফেসকে ইনভলভ করছে, অ্যান্টেরিয়র সারফেসকে ইনভলভ করে নাই। এরপর যদি আমরা বলি
যে B1 থেকে B6 একদম সবগুলো চেস্ট লিডে আমরা এমআই এর ফাইন্ডিং পাইছি, তখন সেটাকে আমরা বলবো এক্সটেন্সিভ এমআই। বা অনেক ক্ষেত্রে বলা হয় B1 থেকে B6 সাথে 1 ABL, এই সবগুলো গেলে তখন আমরা বলি যে এক্সটেন্সিভ এমআই। আর যদি B1 থেকে B4 থাকে সাথে যদি আবার 1 ABL ও থাকে, B1 থেকে B4 1 ABL, তখন আমরা বলি অ্যান্টেরো ল্যাটারাল এমআই। অর্থাৎ B1 থেকে B4 অ্যান্টেরো সারফেস, 1 ABL হচ্ছে ল্যাটারাল সারফেস, দুটো মিলে হচ্ছে আমাদের অ্যান্টেরো ল্যাটারাল এমআই। আর যদি B1 থেকে B4 এ থাকে সাথে 2 3 ABF এ থাকে, এটা হচ্ছে ইনফিরিয়র, আর B1 টু B হচ্ছে অ্যান্টেরিয়র। ঠিক আছে, তাহলে তখন আমরা বলবো অ্যান্টেরো ইনফিরিয়র এমআই। তাহলে আমরা সারফেসটা চিনে গেলাম। এরপরে আমরা যখন ST এলিভেশনের কথা বলছিলাম তখন আমরা বলছিলাম যে এই ST এলিভেশন কোথায় কোথায় পাওয়া যেতে পারে। সেটা পাওয়া যেতে পারে আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে ST এলিভেশন পাইতে পারি, আমরা অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রেও ST এলিভেশন পাইতে পারি। তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব যে এই ST এলিভেশনটা এমআই এর জন্য হচ্ছে নাকি অ্যাকিউট পেরিকার্ডাইটিসের জন্য হচ্ছে? তাহলে আমাদের কিছু ফাইন্ডিংস আছে যেগুলো দেখে আমরা ECG তে আইডিয়া করতে পারি যে এই ST এলিভেশনটা আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য নাকি অ্যাকিউট পেরিকার্ডাইটিসের জন্য। যদিও আমাদের যদি এমআই সাসপেক্ট হয় তখন আমরা স্পেসিফিক টেস্ট ট্রোপোনিন আই করেই কনফার্ম হতে পারি, বাট আমরা ECG দেখেও কিন্তু একটা ধারণা করতে পারি যে এটা আসলেই কি এমআই নাকি আসলে অ্যাকিউট পেরিকার্ডাইটিস। তাহলে কিভাবে বুঝবো যে যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ST এলিভেশন হয় সেটার ক্ষেত্রে কনভেক্সিটিটা আপওয়ার্ডস থাকবে, অর্থাৎ ST এলিভেশনের কনভেক্সিটি আপওয়ার্ডস। আমি যদি দেখাই যে একটা আমাদের আর ওয়েভ দেন হচ্ছে গিয়ে এই যে ST, দেখো এখানে কনভেক্সিটিটা আপওয়ার্ডস থাকবে, অনেকটা এরকম ফাইন্ডিং থাকবে। আর আমাদের পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে কি থাকবে? পেরিকার্ডাইটিসে থাকবে কনকেভিটি আপওয়ার্ডস, অর্থাৎ আপওয়ার্ড সারফেসটা কনকেভ থাকবে অনেকটা এই যে এরকম। দেখো এই জায়গাটা কি হলো? কনকেভ হইলো। কনকেভ মানে দেখো এই যে আমরা এখানে দুইটা ফোঁটা দিলে স্মাইলি ফেজের মতো হয়ে যাবে, তার মানে এটা একটু ভালো হাসি খুশি আছে। অর্থাৎ তোমাকে যদি বেছে নেওয়া হয় বা আমাকে যদি চয়েস দেওয়া হয় যে আমার হার্টে একটা রোগ নিতে হবে, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা অ্যাকিউট পেরিকার্ডাইটিস, আমি চয়েস করবো অ্যাকিউট পেরিকার্ডাইটিস, কারণ এটা হচ্ছে মন্দের ভালো। এই জন্য দেখো এই কথাটা কেন বললাম, যাতে আমাদের মনে থাকে যে স্মাইলি ফেসের মতো একটা ST এলিভেশন থাকে আমাদের পেরিকার্ডাইটিসে, অর্থাৎ কনকেভিটি আপওয়ার্ডস। আর এমআই এর ক্ষেত্রে থাকবে কি? কনভেক্সিটি আপওয়ার্ডস। এছাড়া আর কি থাকতে পারে? এমআই এর ক্ষেত্রে যে ST এলিভেশনটা পাবো এটা হচ্ছে কি সারফেস স্পেসিফিক লিডস, অর্থাৎ আমরা যে একটু আগে পড়লাম সারফেস গুলা যে 2 3 ABF ইনফিরিয়র সারফেস, 1 ABL ল্যাটারাল সারফেস, অর্থাৎ তখন এই ST এলিভেশন গুলো আমরা বিভিন্ন সারফেস মেনটেন করে এরকম লিড গুলাতে পাবো। আর পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে কি হবে? ওয়াইড স্প্রেড, অর্থাৎ অনেকগুলো, আমরা বলতে পারবো না যে কোন সারফেসে হয়েছে, কারণ পেরিকার্ডাইটিস কি আমাদের হার্টের পেরিকার্ডিয়াম, এটা আমাদের হার্ট এর বাইরে যে কাভারিং থাকে এই পেরিকার্ডিয়ামে ইনভলভ হবে। আর পেরিকার্ডিয়ামটা আমাদের হার্টের চারদিক জুড়েই আছে, তার মানে সব লিডেই প্রায় আমরা এই ধরনের ফাইন্ডিংস পাবো, বা অনেকগুলো লিডে পাবো। আমরা বলতে পারবো না যে এই সারফেসে, বাট এমআই এর ক্ষেত্রে সেটা সারফেস মেনটেন করবে। এবং এমআই এর ক্ষেত্রে আরেকটা কি, এমআই এর ক্ষেত্রে আমরা সাথে এমআই যে আদার্স যে ফিচারগুলো যেমন প্যাথোলজিক্যাল কিউ পাইতে পারি, টি ইনভার্সন পাইতে পারি, ST ডিপ্রেশন পাইতে পারি, এই ফাইন্ডিং গুলো আমাদের সাথে থাকতে পারে। বাট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে কিন্তু এরকম নো অ্যাসোসিয়েটেড প্যাথোলজিক্যাল কিউ, ST ডিপ্রেশন থাকবে না। টি ইনভার্সনটা থাকতে পারে, বাট যদি আদার ফিচার্স এই তিনটা ফিচার কনকেভিটি আপওয়ার্ডস, ওয়াইড স্প্রেড লিডস এবং সাথে পিআর ডিপ্রেশন থাকে, এই তিনটার সাথে যদি টি ইনভার্সন থাকে তখন আমরা বলবো যে এটা পেরিকার্ডাইটিসের সাথে মায়োকার্ডাইটিসও আছে। বাট অন্য যে ফিচার প্যাথোলজিক্যাল কিউ, ST ডিপ্রেশন থাকবে না। তাহলে দেখো এখন এই দুটার ভিতরে একটা ডিফারেন্সটা কি আসছে যে এখানে আলাদা করে পিআর ডিপ্রেশন থাকবে, অর্থাৎ পেরিকার্ডাইটিসে পিআর ডিপ্রেশন। মনে রাখবো কিভাবে? পিআর আছে এখানে, তো এখানেও কি আছে? পিআর আছে, তার মানে পেরিকার্ডাইটিসে কি থাকবে? পিআর ডিপ্রেশন থাকবে। তাহলে পিআর ডিপ্রেশন মানে কি? পিআর ডিপ্রেশন হচ্ছে যে আমাদের নরমালি মনে করো একটা PQRST, তাহলে এই যে PRQRST এগুলো সব এক লাইন বরাবর আছে, ঠিক না? বাট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে কি থাকবে? যেমন এই যে PQRST, এই যে দেখো এখান থেকে একটা লাইন টানলে দেখো পি ওয়েভ আর আর ওয়েভের যে সেগমেন্ট, পিআর সেগমেন্টটা দেখো নিচে নেমে গেছে, এটাকে আমরা বলি পিআর ডিপ্রেশন। আমরা ECG পেপারে দেখালে আরেকটু ক্লিয়ার হবে, কিন্তু আমরা আপাতত জেনে নেই যে তার মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কনভেক্সিটি আপওয়ার্ডস থাকবে, ST এলিভেশনের সারফেস মেনটেন করবে। আর পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে কনকেভিটি আপওয়ার্ডস থাকবে, সারফেস মেনটেন করবে না,
ওয়াইড স্প্রেড লিডে থাকবে এবং স্পেসিফিক একটা ফাইন্ডিং আছে পেরিকার্ডিটিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে পিআর ডিপ্রেশন। যেমন দেখো আমরা এখানে একটা ইসিজি দেখাই, এই যে একটা ইসিজি দেখো, এখানে একটা হিস্ট্রি লেখা আছে, এ 67 ইয়ার্স ওল্ড লেডি 3 আওয়ার্স অফ চেস্ট পেইন নিয়ে আসছে, 3 ঘন্টা ধরে চেস্ট পেইন। তাহলে আমরা এই যে ইসিজিটা দেখি, এই ইসিজি আমরা কি দেখতে পাচ্ছি, দেখো লিড 1টা খেয়াল করো, লিড 1-এ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এসটি এলিভেশন আছে এবং কনভেক্সিটিটা আপওয়ার্ডস। যেমন এই যে আমি জুম করে দেখাই, এই যে দেখো এই যে আমার এসটি সেগমেন্ট দেন টি ওয়েভ। তাহলে এখানে দেখো কনভেক্সিটিটা আপওয়ার্ডস ডিরেকশনে আছে, ঠিক আছে। এরপরে দেখো আবার আমাদের এই যে এভিএল লিডটা দেখো, এভিএল লিড, তাহলে এই যে আমাদের পি কিউআরএস, এই যে এভিএল, তাহলে এখানে দেখো কনভেক্সিটিটা আপওয়ার্ডস, তাহলে 1 এভিএল এ কনভেক্সিটি আপওয়ার্ডস পাইলাম। এরপরে আর কি ফাইন্ডিং পাচ্ছি আমরা, দেখো এই যে দেখো B5-এও এসটি এলিভেশন আছে, B6-এও এসটি এলিভেশন আছে এবং এটাও কি কনভেক্সিটিটা আপওয়ার্ডস। তার মানে দেখো এখানে আমরা কি ফাইন্ডিং পাইলাম, আমাদের 1-এ এসটি এলিভেশন আছে, এভিএল এ এসটি এলিভেশন আছে, B5-এ আছে, B6-এ আছে। তাহলে এই 4টা লিড দেখো কোন সারফেসকে রিপ্রেজেন্ট করে, ল্যাটারাল সারফেসকে, ল্যাটারাল সারফেসকে রিপ্রেজেন্ট করে। আবার দেখো তার মানে এটা আমরা আমাদের ল্যাটারাল এমআই এর দিকে যাচ্ছে। এর সাথে আর কি ফিচার আছে এমআই এর পক্ষে, দেখো এই যে লিড 3-তে দেখো এসটি ডিপ্রেশন টি ইনভার্সন আছে, ঠিক আছে, এবিএফ এসটি ডিপ্রেশন টি ইনভার্সন আছে। তার মানে আমাদের 1 এভিএল এ B5 B6-এ এসটি এলিভেশন আছে যেটার কনভেক্সিটি আপওয়ার্ডস, সাথে আমাদের রেসিপ্রোকাল চেঞ্জের ফাইন্ডিং গুলো অর্থাৎ এসটি ডিপ্রেশন আছে, টি ইনভার্সন আছে এবং অন্য কোনো লিডে এসটি এলিভেশন নাই, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি একটা ল্যাটারাল এমআই এর ইসিজি, ঠিক আছে। এরপরে আরেকটা ইসিজি দেখো আমরা, এই যে এই ইসিজিটা দেখি, এই ইসিজিটা দেখলে দেখো একটা হিস্ট্রি লেখা আছে, 53 ইয়ার্স ওল্ড ম্যান প্লুরাইটিক চেস্ট পেইন ফর 1 উইক আফটার এমআই। এমআই এর পরে প্লুরাইটিক চেস্ট পেন হয়েছে। প্লুরাইটিক চেস্ট পেনের বিভিন্ন কজ থাকে, এর মধ্যে একটা কজ হচ্ছে পেরিকার্ডাইটিস, আর একটা আছে আমাদের নিউমোনিয়ার ক্ষেত্রে অনেক সময় প্লুরাইটিক চেস্ট পেন পাওয়া যায়। আর তোমরা যখন মেডিসিন পড়বা বা যারা মেডিসিন পড়েছেন তারা জানেন যে এমআই এর একটা কমপ্লিকেশনের ভিতরে থাকে ড্রেসলার সিনড্রোম, সেখানে পেরিকার্ডাইটিসও থাকে এবং পেরিকার্ডাইটিসের ফিচার আসে, পেরিকার্ডাইটিসের পেনে ফিচার আসে প্লুরাইটিক চেস্ট পেন। তাহলে এমআই নাকি আমাদের পেরিকার্ডাইটিস আমরা কিন্তু হিস্ট্রি দিয়েও অনেকটা এক্সক্লুড করতে পারি, এরপরে তো আমাদের আলাদা ইসিজি করার অপশন আছেই। তাহলে এই ইসিজিটা যদি আমরা দেখি, দেখো যে লিড 1-এ এসটি এলিভেশন পাওয়া যাচ্ছে, 2-তে পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে আমাদের এভিএল এ কিছুটা পাওয়া যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে B5 B6-এ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তার মানে দেখো অনেকগুলো 1 2 এভিএল এ পাওয়া যাচ্ছে, B5 B6, তাহলে 1 হচ্ছে আমাদের ল্যাটারাল লিড, আবার 2 হচ্ছে ইনফিরিয়র লিড, তাহলে কিন্তু আমাদের লিড মিলতেছে না। এরপরে যদি আমরা একটু জুম করে দেখি, দেখো এই যে আমাদের পি ওয়েভ কিউআরএস এসটি সেগমেন্ট টি ওয়েভ, তাহলে এই যে এসটি সেগমেন্টটা দেখো এটা কিন্তু কনকেভ অর্থাৎ স্মাইলি ফেসের মতো, তাহলে এটা কি কনকেভিটি আপওয়ার্ডস আছে লিড 1-এর ক্ষেত্রে। অথবা যদি আমরা অন্য কোথাও যাই, এই যে B5-এর ক্ষেত্রে দেখো পি ওয়েভ কিউআরএস এই যে এসটি সেগমেন্ট দেন টি ওয়েভ, তাহলে এখানে দেখো কনকেভিটি আপওয়ার্ডস, তার মানে এখানে আমরা কি পাইলাম, কনকেভিটি আপওয়ার্ডস পাইলাম। এরপরে দেখো অন্য কোনো লিডে দেখো কোনো এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন আছে কিনা, কোথাও কিন্তু এসটি ডিপ্রেশন টি ইনভার্সন নেই, তার মানে আদার্স ফিচার গুলো নাই, কনকেভিটি আপওয়ার্ডস। তাহলে এটা আমার কোন দিকে যাচ্ছে, প্লুরাইটিক চেস্ট পেনের কজ অর্থাৎ পেরিকার্ডাইটিসের দিকে যাচ্ছে এই ইসিজিটা। আমরা আরো কিভাবে শিওর হবো, দেখো এখানে পিআর ডিপ্রেশনও আছে। কিভাবে বুঝবো পিআর ডিপ্রেশন, যেমন দেখো এই যে B5 লিডটা আমরা দেখাই, এই যে পি ওয়েভ কিউআরএস টি ওয়েভ, দেন এখানে শেষ, এইখানে আরেকটা পি ওয়েভ, তাহলে এই যে একটা আইসোইলেকট্রিক লাইন, এখান থেকে আমরা একটা দাগ টানি, দেখো পিআর সেগমেন্টটা কিন্তু নিচে চলে আসছে, এই যে এই লাইন বরাবর যদি দাগ টানি, সরি একটু বাঁকা হয়েছে, এই যে তাহলে দেখো পিআর সেগমেন্টটা কিন্তু একটু নিচে, তার মানে পিআর ডিপ্রেশন হয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের পেরিকার্ডাইটিসের জন্য স্পেসিফিক। তাহলে পিআর ডিপ্রেশন কনকেভিটি আপওয়ার্ডস আছে এবং আমাদের লিড সারফেস মেনটেন করছে না। তাহলে এই ইসিজিটা কি, এই ইসিজিটা আমরা বলতে পারি এটা একটা অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ইসিজি।
যেমন দেখো এই যে লিড 2 থেকে আমরা দেখাচ্ছি এই যে পিআর ডিপ্রেশন, পিআর সেগমেন্টটা ডিপ্রেসড হয়ে গেছে, স্টি এলিভেশন আছে কিন্তু কনকেভিটি আপওয়ার্ডস। তাহলে এরপর আসি যে ডিফারেন্স অফ টি ইনভার্সন ইন মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এন্ড হাইপোক্যালিমিয়া। টি ইনভার্সন পড়ার সময় আমরা বলছিলাম যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতেও টি ইনভার্সন পাওয়া যায়, হাইপোক্যালিমিয়াতেও টি ইনভার্সন পাওয়া যায়। তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব যখন একটা ইসিজিতে আমরা টি ইনভার্সন পাবো, এটা কি মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার জন্য নাকি হাইপোক্যালিমিয়ার জন্য? দেখো কিছু ডিফারেন্স আছে যেটা দেখে আমরা বুঝতে পারি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার যে ইনভার্সনটা সেটা হচ্ছে কি সিমেট্রিক্যাল টি ইনভার্সন। সিমেট্রিক্যাল কথাটা মানে কি, সাপোজ যে পি ওয়েভ, আমরা একটা ওয়েভ আঁকি, পি ওয়েভ কিউআরএস টি ইনভার্সন, দেখো টিটা ইনভার্টেড আছে কিন্তু এটি মাঝখান থেকে আমরা যদি একটা দাগ টানি দেখো দুই পাশের স্লোপ প্রায় একই রকম, অর্থাৎ দেখতে সুন্দর, সিমেট্রিক্যাল। তাহলে যদি সিমেট্রিক্যাল টি ইনভার্সন হয় সেটা আমাদের হবে মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে। আর হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে যদি ফাইন্ডিংটা পাওয়া যায় সেটা হবে অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ মনে করি যে একটা পি ওয়েভ কিউআরএস টি ওয়েভ। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে মাঝখান থেকে একটা দাগ টানলাম, মনে করো পিক থেকে, দেখো এটা একটু বেশি খাড়া, এটা একটু বেশি ঢাল, তার মানে এই টি ইনভার্সনটা কি অ্যাসিমেট্রিক্যাল। আর অ্যাসিমেট্রিক্যাল কোথায় পাওয়া যায়? অ্যাসিমেট্রিক্যাল পাওয়া যায় হচ্ছে আমাদের হাইপোক্যালিমিয়াতে, অর্থাৎ হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে আমরা পাবো অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন। এছাড়াও আমরা হাইপোক্যালিমিয়ার আদার্স কিছু ফিচার আছে যেটা নিয়ে আমরা পরবর্তীতে হাইপোক্যালিমিয়ার টপিক যখন আলোচনা করবো তখন বলবো, বাট এখন একটু বলে রাখি যেটা হচ্ছে হাইপোক্যালিমিয়াতে কি পাইতে পারি আমরা, ইনক্রিজ পি ওয়েভ অ্যামপ্লিটিউড, অর্থাৎ পি ওয়েভটা একটু বড় পাইতে পারি, প্রলঙ্গেশন অফ পিআর ইন্টারভেল, হাইপোক্যালিমিয়াতে এসটি ডিপ্রেশনও পাওয়া যেতে পারে, টি ওয়েভটা ফ্ল্যাট থাকবে অনেকটা, ইনভার্সনের থেকে বেশিরভাগই ফ্ল্যাট থাকে, এবং ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ফিচার সেটা হচ্ছে ইউ ওয়েভ পাওয়া যাবে। যারা আপনারা আপনাদের বেসিক ভিডিওটা দেখছেন আমাদের ইসিজি বেসিক্সে, সেখানে কিন্তু আমরা ইউ ওয়েভ নিয়ে আলোচনা করছিলাম যে তার মানে হাইপোক্যালিমিয়াতে ইউ ওয়েভ থাকতে পারে, এছাড়া লং কিউটিও থাকতে পারে বাট নট স্পেসিফিক। তার মানে হাইপোক্যালিমিয়ার জন্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আদার্স ফিচারগুলোও পাবো, আর এমআইয়ের জন্য বা ইসকেমিয়ার জন্য যে ফিচার সেক্ষেত্রে আমরা টি ইনভার্সন পাবো। এবং আরেকটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে কি আমাদের এমআই কিন্তু লিড সারফেস মেনটেন করবে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অর্থাৎ এক এক সারফেস, কোন একটা নির্দিষ্ট সারফেসে ইসকেমিয়া হবে। বাট আমাদের যে হাইপোক্যালিমিয়া মানে কি আমাদের ব্লাডে পটাশিয়াম কমে গেছে, ঠিক আছে? তাহলে এই ব্লাডটা যখন আমাদের হার্টকে সাপ্লাই দেবে, হার্টের চারপাশে থাকবে, তার মানে সবগুলো লিডে বা সব সারফেসে কিন্তু একই ব্লাড যাচ্ছে, সব ব্লাডেই কিন্তু আমাদের পটাশিয়াম কম, তার মানে ওয়াইড স্প্রেড লিডে পাবো আমরা হচ্ছে টি ইনভার্সন হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে, আর ইসকেমিয়ার ক্ষেত্রে পাবো আমরা স্পেসিফিক লিডে সাধারণত। যেমন আমরা একটা ইসিজি দেখি, এই যে দেখেন একটা ইসিজি, আমরা একটু জুম করে যদি দেখাই, দেখেন এখানে কিন্তু অনেকগুলো এসটি ডিপ্রেশন আছে, যেমন এই যে লিড 2 তে ডিপ্রেশন আছে, তারপর লিড 3 তে ডিপ্রেশন আছে, এবিএফ এ ডিপ্রেশন আছে, ঠিক আছে? এদিক দিয়ে আবার হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র লিডগুলোতে আছে B1 B2 B3, এই লিডগুলোতেও কিন্তু ডিপ্রেশন আছে, অর্থাৎ আমাদের ইনফিরিয়র এবং অ্যান্টেরিয়র লিডগুলোতে ডিপ্রেশন দেখতে পাচ্ছি, ইনভার্সন দেখতে পাচ্ছি, টি ইনভার্সন। তাহলে এই ইনভার্সনটা যদি খেয়াল করি আমরা B2 লিডের ক্ষেত্রে, এই যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের টি ইনভার্সন। তাহলে দেখো এই টি ইনভার্সনের আমরা হচ্ছে মাঝ বরাবর একটা দাগ টানি, একটু স্প্লিট করি, দেখো তাহলে দুই পাশের ঢালটা কিন্তু প্রায় একই রকম, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি আমাদের সিমেট্রিক্যাল টি ইনভার্সন। অথবা যদি এখানে দেখো এই যে B3 লিডে, তাহলে এই যে মাঝখান থেকে দাগটা নিই একটু কম্পেয়ার করার জন্য, তাহলে দুই পাশে প্রায় সমান, তার মানে দেখতে সিমেট্রিক্যাল, আবার সাথে কোনো ইউ ওয়েভ নাই। ইউ ওয়েভ কোনটা? টি ওয়েভের পরে এবং পি ওয়েভের আগে যদি কোনো একটা পজিটিভ রিফ্লেকশন থাকে সেটাকে আমরা বলি ইউ ওয়েভ। তাহলে এখানে কোনো ইউ ওয়েভও নাই, সিমেট্রিক্যাল ডিপ্রেশন, তার মানে এই যে একটা ইসিজি, তাহলে এই ইসিজিটা কিসের ইসিজি? এটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল ইসকেমিয়া,
মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার ইসিজি। এরপর দেখো আরেকটা ইসিজি যদি দেখি, এই ইসিজিটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন যে লিড 1-এ এসটি ডিপ্রেশনও আছে হালকা, আবার টি ইনভার্সনও বলা যায়। এখানে দেখো টি ইনভার্সন আছে, আবার ইউ ওয়েভ আছে। তারপরে দেখো এই যে টি ইনভার্সন, টি ইনভার্সন, টি ইনভার্সন, টি ইনভার্সন 1 2 মানে 1 থেকে 6 সবগুলোতে ইনভার্সন আছে। এবিএফ ইনভার্সন আছে, 2 তে ইনভার্সন আছে, 3 তে ইনভার্সন আছে, মানে প্রায় আমাদের সবগুলো লিডেই ইনভার্সন আছে। যেটা আমরা বললাম যে হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে ওয়াইড স্প্রেড লিডে ইনভার্সন থাকতে পারে। এবং আর কি ফিচার থাকবে বলছি আমরা, অ্যাসিমেট্রিক্যাল। যেমন দেখো এই যে B5, এই যে B5 এর ইনভার্সনটা যদি আমরা খেয়াল করি, এই যে এখান থেকে এতটুকু দেন এতটুকু, আমরা মাঝখান থেকে যদি স্প্লিট করি তাহলে দেখো এই যে এখানে স্লোপটা হচ্ছে খাড়া বেশি, এদিকে হচ্ছে ঢাল বেশি, তার মানে এটা দেখতে অ্যাসিমেট্রিক্যাল। আবার এখানে যদি খেয়াল করি, এই মাঝখান দিয়ে দাগটা নেই, দেখো এটা খাড়া বেশি, এটা ঢাল বেশি, তার মানে এটা অ্যাসিমেট্রিক্যাল। এর সাথে দেখো যে ইনভার্টার টি, দেন একটা পজিটিভ ওয়েভ, দেন পি ওয়েভ, কিউআরএস, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের প্রমিনেন্ট ইউ ওয়েভ। তার মানে আমরা ইউ ওয়েভ পাচ্ছি, অ্যাসিমেট্রিক্যাল টি ইনভার্সন পাচ্ছি, তাহলে এটা কি হবে, আবার সাথে ওয়াইড স্প্রেড লিড আছে। তার মানে এই ইসিজিটা কি, এটা হচ্ছে আমাদের হাইপোক্যালিমিয়ার ইসিজি। তাহলে আমরা ডিফারেন্স বুঝলাম যে কিভাবে টি ইনভার্সনকে আমরা ডিফারেন্সিয়েট করব, এটা ইসকেমিয়ার জন্য নাকি হাইপোক্যালিমিয়ার জন্য। মেইন ডিফারেন্সটা কি, সিমেট্রিক্যাল টি ইনভার্সন থাকবে মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে, এবং হাইপোক্যালিমিয়াতে থাকবে কি অ্যাসিমেট্রিক্যাল, এবং সাথে আমরা প্রমিনেন্ট ইউএফ পাইতে পারি। এরপর তাহলে আমরা অনেক ফাইন্ডিং শিখে গেলাম। এবার একটু আমরা ইসিজি প্র্যাকটিস করে দেখি যে আমরা ইসিজি থেকে ডায়াগনোসিস করতে পারি কিনা। তাহলে দেখো এই যে একটা ইসিজি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো লিড 1-এ এসটি ডিপ্রেশন আছে, টি ইনভার্সন আছে। একটা কথা বলে রাখি, যখনই কোনো ইসিজিতে এসটি ডিপ্রেশন পাওয়া কোনো লিডে, সাথে সাথে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে এসটি এলিভেশন আছে কিনা, ঠিক আছে। কারণ আমরা যদি প্রথমে এসটি ডিপ্রেশন দেখে এটাকে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বলে ডায়াগনোসিস করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় ইনফার্কশন, যেটা আরো বেশি ডেঞ্জারাস, সেটা মিস হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এই যে দেখো 1-এ ইনভার্সন আছে, এসটি ডিপ্রেশন আছে, তাহলে আমরা খুঁজবো এসটি এলিভেশন আছে কোথায়। এই যে দেখো লিড 2-তে এসটি এলিভেশন আছে, লিড 3-তে এসটি এলিভেশন আছে, এবিএফ এ এসটি এলিভেশন আছে, ঠিক আছে। তার মানে 2 3 এবিএফ এ এসটি এলিভেশন আছে। তার মানে আমরা এটা বলতে পারি এটা কি ধরনের এমআই, তাহলে এটা ইনফেরিয়র এমআই, মানে এটা কি ইনফেরিয়র এমআই। তাহলে অনেকে প্রশ্ন করতে পারে যে আমি এটা আগে থেকে ডাউনলোড করে রাখছি, এই জন্য আমি সরাসরি দেখে বলতে পারি যে এটা ইনফেরিয়র এমআই। বিষয়টা আসলে এরকম না। আমরা যখনই কোনো এমআই সাসপেক্ট করবো বা এমআই খুঁজবো বা ইসকেমিয়া খুঁজবো, আমরা অলওয়েজ লিড সারফেস মেনটেন করে ওই লিডগুলোতে আগে খুঁজবো। এমন না যে আমরা লিড 1 2 3 প্রথমে চেক করব, তারপর হচ্ছে এবিআর, এবিএল, এবিএফ, দেন 1 2 3 4 5 6 এই সিকোয়েন্সে যাব না, তাহলে মিস হয়ে যাবে বা আমাদের সময় লাগবে। যেমন দেখো লিড 1-এ ডিপ্রেশন পাইছি, তার নিচে লিড 2 আছে, লিড 2-তে এলিভেশন পাইছি, তার মানে লিড 2 একটা কি ইনফেরিয়র লিড। তাহলে আমরা আর ইনফেরিয়র লিড কি আছে, লিড 3 এবিএফ। তার মানে লিড 2-তে পাওয়ার সাথে সাথে আমার চোখ যাবে লিড 2 3 এবিএফ এর দিকে, তার মানে এই তিনটার দিকে যাবে। যদি আমি কোনো আকারে 1-এ এসটি এলিভেশন পাইতাম, তাহলে সাথে সাথে আমার চোখ যেত এবিএল, কারণ 1 ল্যাটারাল, এবিএল ল্যাটারাল, তারপর আমার চোখ যাইতো B5 B6-এ, ঠিক আছে, অথবা B1 B2 B3 এগুলোতে যদি পাইতাম তখন আমার B4 B5 B6, মানে আমি সারফেস মেনটেন করে একটার পর একটা লিড দেখবো, তাহলে আমার জন্য ইসিজি ডায়াগনোস করা সহজ হয়ে যাবে। তাহলে এটা আমার কি ইসিজি, এটা একটা ইনফিরিয়র এমআই ইসিজি। আমরা অনেক সময় বলছিলাম যে ইনফিরিয়র এমআই তে কি থাকে, আমাদের ব্রাডিকার্ডিয়া থাকে, ব্রাডিকার্ডিয়া অর্থাৎ হার্ট রেট কম থাকে। কেন ব্রাডিকার্ডিয়া থাকে, যদি আমাদের এসএ নোডকে ইনভলভ করে। তাহলে এই ইসিজির হার্ট রেটটা কত হতে পারে, আমরা হার্ট রেট ক্যালকুলেশন কিন্তু আমাদের বেসিক্স ভিডিওতে দেখাইছিলাম। তাও দেখো এই যে একটা আমরা লিড 2 এর মাধ্যমে হার্ট রেট দেখবো। তাহলে এই যে একটা আর ওয়েভ, এই যে একটা আর ওয়েভ, দুটার মাঝখানে গ্যাপ কত আছে, 1 2 3 4 5 6, তার মানে 6 এর বেশি গ্যাপ আছে। তাহলে আমাদের উপর হচ্ছে 300, নিচে হচ্ছে 6 আর ইন্টারভেল, তাহলে 300 দিয়ে 6 ভাগ করলে অলমোস্ট 50, তার মানে এই ইসিজির হার্ট রেট 50 থেকেও কম আছে, তার মানে এখানে ব্রাডিকার্ডিয়া আছে। যেটা আমরা বললাম যে এমআই এর ক্ষেত্রে
ইনফিরিয়র লিডে কি থাকতে পারে, ব্রাডিকার্ডিয়া থাকতে পারে। তার মানে এই এমআই এর পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো বিটা ব্লকার দিব না, কারণ বিটা ব্লকার দিলে সে কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে হার্ট রেট কমে, যেহেতু তার আগে থেকেই হার্ট রেট কম। এই জন্য আমরা লিড সারফেস অ্যানাটমিটা পড়ছিলাম, কারণ আমাদের জন্য যা জরুরি ছিল যে কোন সারফেসে ইনফ্রাকশন হলে কি কি ফাইন্ডিংস পাইতে পারি। এরপরে দেখো আরেকটা ইসিজি দেখি, এই ইসিজিটা যদি দেখি তাহলে এখানে দেখো ওয়ান একটা টি ইনভার্সন আছে, বাট লিড 2 তে দেখো কি আছে, এসটি এলিভেশন আছে। লিড 2 তে এসটি এলিভেশন থাকলে আমরা কি দেখবো, তাহলে লিড 3 তেও দেখবো, লিড 3 তে এসটি এলিভেশন আছে। আবার দেখো এবিএফ এ এসটি এলিভেশন আছে। আবার দেখো এই যে B2 B3 B4 এখানে কি আছে, এসটি ডিপ্রেশন আছে। তার মানে কি এটা একটা ইনফিরিয়র এমআই, বাট এই যে এখানে যে ডিপ্রেশন, এই ডিপ্রেশন আসলে ইসকেমিয়ার জন্য না, এটাকে বলা হয় রেসিপ্রোকাল চেঞ্জ, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছিলাম। রেসিপ্রোকাল চেঞ্জ, কারণ এটা হচ্ছে কি একটা মিরর ইমেজ। কিন্তু এই ক্ষেত্রে দেখো হার্ট রেটটা কিন্তু খুব একটা কমে নাই, 1 2 3 4 5 অলমোস্ট 60-র কাছাকাছি আছে, ব্রাডিকার্ডিয়ার দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও কি একটা ইনফিরিয়র এমআই এর ইসিজি। এরপর আরেকটা ইসিজি দেখি, এখানে দেখি তাহলে লিড 1 এ তেমন ফাইন্ডিংস নাই, 2 তে নাই, 3 তে নাই। তাহলে এদিকে B1, এই রকম B1 এ একটা এসটি এলিভেশন আছে, এই যে এটা হচ্ছে আমাদের পি ওয়েভ, এই যে এটা যে এসটি এর একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আমাদের যে পয়েন্ট, এটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, 2 3 প্রায় 3 ঘর উঠছে। তার মানে আমরা বলতে পারি এখানে এসটি এলিভেশন আছে, কারণ আমরা জানি চেস্ট লিডে মিনিমাম 2 ঘর উপরে উঠতে হয়। তাহলে B1 এসটি এলিভেশন আছে, B2 তে আছে, B3 তেও আছে, B4 এ তেমন একটা নাই, B5 B6 এও নাই। তাহলে এখানে কি আছে, এসটি এলিভেশন আছে B1 B2 B3, তার মানে এটা অ্যান্টিরিয়র। আবার এখানে দেখো যে হালকা ডিপ্রেশনের মতো মনে হচ্ছে যে 3 তে আবার ডিপ্রেশন আছে, তাহলে এটা একটা কি রেসিপ্রোকাল চেঞ্জ। তার মানে আমরা বলতে পারি যেহেতু B1 B2 B3 তে আছে, অর্থাৎ 2টা লিডে পেয়ে গেছি, তাহলে এটা বলতে পারি আমরা অ্যান্টেরিয়র এমআই। ঠিক আছে, তাহলে আমরা ইসিজি থেকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ডায়াগনোসিস করে ফেললাম। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করি, এই যে আমরা যে লিড সারফেস অ্যানাটমি পড়ছিলাম, এখানে দেখেন কোথাও কিন্তু আমার হার্টের পোস্টেরিয়র সারফেসের কথা বলা নাই, কোথাও কিন্তু পোস্টেরিয়র সারফেসের কথা বলা নাই। তাহলে আমাদের হার্টের যে পোস্টেরিয়র সারফেস আছে সেখানে কি এমআই হয় না? অবশ্যই হইতে পারে, কারণ যেহেতু সেখানে ব্লাড সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই ব্লক হতে পারে, তার মানে এমআইও হইতে পারে। তাহলে আমরা পোস্টেরিয়র সারফেসের এমআই কিভাবে ডায়াগনোসিস করব? এটা হচ্ছে যারা এক্সপার্ট তারা ধরতে পারে। তাহলে হার্টের পোস্টেরিয়র সারফেসের এমআই কিভাবে ডায়াগনোসিস করব, তার আগে মনে রাখতে হবে কোথায় কোন কোন ক্ষেত্রে সাধারণত আমরা পোস্টেরিয়র সারফেস এমআই সাসপেক্ট করব। এটা দেখা যাচ্ছে ইনফিরিয়র এমআই এর সাথে অনেক সময় রিলেটেড থাকে, অথবা ল্যাটারাল এমআই এর ক্ষেত্রে আমরা একটু নজরে রাখতে হবে যে আমাদের পোস্টেরিয়র সারফেসেও এমআই হয়েছে কিনা, কারণ যদি পোস্টেরিয়র সারফেস পর্যন্ত এক্সটেনশন হয় তাহলে এটা কিন্তু একটা ডেঞ্জার সাইন, তার মানে এই হার্টের একটা খুবই খারাপ। তাহলে আমরা কিভাবে সাসপেক্ট করব পোস্টেরিয়র সারফেসে ইনফ্রাকশন হয়েছে কিনা? দেখো কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া দিয়ে আমরা সাসপেক্ট করতে পারি, এবং কিছু ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে আমরা কনফার্ম হব। তাহলে প্রথমে আমরা কিভাবে সাসপেক্ট করব, আগে দেখতে হবে ইনফিরিয়র বা ল্যাটারাল এমআই আছে কিনা, এবং সাথে এই যে ফাইন্ডিংগুলো, এই ফাইন্ডিংগুলো আছে কিনা। কি কি ফাইন্ডিং? আর ওয়েভ টল থাকবে, V1 V2 তে আর ওয়েভ যদি টল থাকে তাহলে আমরা সাসপেক্ট করতে হবে যে পোস্টেরিয়র এমআই আছে কিনা। কারণ নর্মালি আমরা পড়ছিলাম বেসিক ভিডিওতে B1 থেকে B6 এই যে চেস্ট লিডগুলোতে ধীরে ধীরে B1 থেকে B6 এর দিকে যত যায় আর ওয়েভের হাইট তত বাড়তে থাকে, অর্থাৎ নর্মাল B1 এতটুকু, B2 তে এতটুকু, B3 তে এতটুকু, B4 এতটুকু, অর্থাৎ আস্তে আস্তে আমাদের আর ওয়েভ টল হতে থাকে। বা যদি আমরা B1 এ একটা বড় টল আর পাই বা B2 তে একটা পাই, তখন আমরা কি করব, পোস্টেরিয়র এমআই আমাদের সাসপেক্ট করতে হবে, অর্থাৎ টল আর ওয়েভ ইন V1 B2, এটা একটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি আপরাইট টি ওয়েভ। সাধারণত আমরা বলছিলাম বেসিক ভিডিওতে V1 এর ক্ষেত্রে বা B2 এর ক্ষেত্রেও অনেক সময় নর্মালি টি ইনভার্সন পাওয়া যেতে পারে, বাট সেখানে টি ইনভার্সনের জায়গায় আমরা যদি আপরাইট টল টি পাই তাহলে সেটা আমাদের কি করবে, পোস্টেরিয়র এমআই কে ইন্ডিকেট করে। এছাড়াও আমাদের B1 B2 B3 এই তিনটা লিডে যদি আমরা এসটি ডিপ্রেশন পাই তাহলে আমাদের শুধু মায়োকার্ডিয়াল ইসকেমিয়া না, আমাদের সাসপেক্ট করতে হবে যা পোস্টেরিয়র এমআই হয়েছে কিনা।
আর টল আর ওয়েভ কখন বলবো, যখন আর আর এস ওয়েভের ভিতরে যদি আর বড় থাকে বা রেশিওটা একের বেশি হয়। অর্থাৎ আমরা নর্মালি জানি যে বি1 এ এস বড় আর ছোট থাকে, অর্থাৎ এটা যদি আর হয় এটা হচ্ছে এস, এটা হচ্ছে নর্মাল ইন কেস অফ বি1। যদি কোনো কারণে আর বড় এস ছোট হয় তখন দেখো আমরা রেশিও বের করলে একের বেশি থাকবে, সেটা হচ্ছে কার ক্ষেত্রে, বি1 এর ক্ষেত্রে। তার মানে আমরা কখন পোস্টেরিয়র এমআই সাসপেক্ট করব, বি1 বি2 তে যদি টল আর থাকে বা বি1 বি2 তে যদি আপরাইট টিউব থাকে, অথবা বি1 বি2 এবং অনেক সময় বলা হয় বি3, এই তিনটা লিডে যদি এসটি ডিপ্রেশন থাকে তখন আমরা কি করব, পোস্টেরিয়র এমআই সাসপেক্ট করতে হবে। যেমন দেখো এখানে একটা ইসিজি দেখতে পাচ্ছি আমরা, এই ইসিজিটা দেখো বি1 এ দেখো আর কত বড়, বি2 তে আর বড়, বি3 বি4 বি5 বি6, তাহলে 3 4 5 6 এদিকে তো আগে থেকেই আর বড় হওয়ার কথা, কিন্তু বি1 এ কিন্তু আর ছোট হওয়ার কথা। তার মানে এখানে একটা কি টল আর আছে বি1 বি2 তে। আবার দেখো টি ওয়েভটা দেখো আপরাইট উপরের দিকে আছে, একটু টল টি মনে হচ্ছে, তাহলে এই ইসিজিটা কি, এটা আমরা সাসপেক্ট করব পোস্টেরিয়র এমআই এর একটা ইসিজি। এরপর আবার দেখো এই যে এখানে একটা ইসিজি দেখতে পাচ্ছি, এখানে বি1 এ দেখো আছে, এখানে এলিভেশন পাওয়া যাচ্ছে না, এই যে দেখো বি1 লিডে দেখো এই যে এটা হচ্ছে আমাদের আইসি ইলেকট্রিক লাইন, তাহলে এখানে একটা কি এসটি ডিপ্রেশন আছে, টি ইনভার্সন আছে, বি2 তে এসটি ডিপ্রেশন আছে, বি3 তে এসটি ডিপ্রেশন আছে। তার মানে বি1 বি2 বি3 তিনটাতে আমরা কি পাচ্ছি, এসটি ডিপ্রেশন পাচ্ছি, বাট কোথাও কিন্তু এসটি এলিভেশন নাই। তার মানে এটা এই ইসিজিটা দেখে মনে হতে পারে এটা কোনো ইস্কেমিয়ার ইসিজি, যেহেতু ডিপ্রেশন আছে এসটি ইনভার্সন আছে। বাট এই ইসিজিতে বি1 বি2 বি3 তে যেহেতু আছে তখন আমরা সাসপেক্ট করব পোস্টেরিয়র এমআই। এবং পোস্টেরিয়র এমআই যখন আমরা সাসপেক্ট করব তখন আমরা কনফার্ম কিভাবে হইতে পারি, যে কনফার্মেটরি স্টেপ, তখন আমরা কি করি, পোস্টেরিয়র ইসিজি করি। পোস্টেরিয়র ইসিজিটা কি, তখন আমরা কিছু লিড খুলে বি7 8 9 হিসেবে হার্টের পিছনে লাগে আর একটা ইসিজি করি। অর্থাৎ বি7 লিডটা থাকবে পোস্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর 5th ইন্টারকোস্টাল স্পেসে, বি8 থাকবে টিপ অফ স্ক্যাপুলা, বি9 থাকবে লেফট প্যারাস্পাইনাল এরিয়া। এই তিনটা লিডে দিয়ে তখন আমরা আরেকবার ইসিজি করব। তখন যদি আমরা বি8 9 7 8 9 এসটি এলিভেশন পাই তখন সেটা হবে কি আমাদের কনফার্মেটরি ডায়াগনোসিস অফ পোস্টেরিয়র এমআই। যেমন দেখো এই ইসিজিটা দেখে আমরা সাসপেক্ট করলাম পোস্টেরিয়র এমআই আছে কিনা। এরপরে আমরা এই যেখানে লিডগুলো বসাইলাম, এরপরে দেখো আমরা বি8 আর 9 এ কি ফাইন্ডিং পাইছি, এই যে দেখো এই যে আইসোলেটেড লাইন, এটা হচ্ছে আমাদের এসটি সেগমেন্ট। তার মানে দেখো 2 ঘর উপরে উঠে গেছে, তার মানে এটা কি আমাদের পোস্টেরিয়র এমআই। তাহলে আমরা পোস্টেরিয়র এমআই কখন সাসপেক্ট করব, ইনফেরিয়র ল্যাটারাল এমআই হইলে বা ইনফেরিয়র সারফেস ল্যাটারাল সারফেসে থাকে তখন আমাদের সাসপেক্ট করতে হবে পোস্টেরিয়র এমআই আছে কিনা। অনেক ক্ষেত্রে এগুলো নাও থাকতে পারে। কিভাবে মাথায় চিন্তাটা কখন আসবে, যখন বি1 বি2 তে টল আর পাবো বা বি1 বি2 বি3 তে এসটি ডিপ্রেশন পাবো বা আপরাইট টি ওয়েভ পাবো, তখন সেটা আমাদের মাথায় নক করতে হবে যে এটা পোস্টেরিয়র এমআই কিনা। সাধারণত দেখা যাচ্ছে যে এই পোস্টেরিয়র লিডে পিছনে আসলে বসানো হয় না। যখন আমরা এই সিজি দেখে সাসপেক্ট করব ফাইন্ডিংস থাকবে তখন আমরা ট্রোপোনিন আই করতে পাঠাবো এবং ট্রোপোনিন আই দিয়ে আমরা কনফার্ম করব যে পোস্টেরিয়র এমআই হয়েছে কিনা, যদি আমাদের কোনো কনফিউশন থাকে। এরপরে দেখো রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। আমরা যে সারফেসগুলো দেখছি, এই যে সারফেসগুলো, এই যে দেখো এই যে সারফেসগুলো দেখতে পাচ্ছি হার্টের, এগুলো বেশিরভাগই রাইট ভেন্ট্রিকুলার কম এরিয়া কভার করছে, কিন্তু রাইট ভেন্ট্রিকুলার একটা মেজর এরিয়া কিন্তু পোস্টেরিয়র সারফেস এবং ইনফিরিয়র সারফেসে আছে, যেটা কিন্তু আমাদের এই লিডগুলো কভার করছে না, পুরোপুরি কভার করছে না। সেই জন্য আমাদের রাইট ভেন্ট্রিকুল এমআই এর জন্য আলাদা কিছু ফিচার আছে যেগুলো দেখে আমরা সাসপেক্ট করতে পারি যে পুরো রাইট ভেন্ট্রিকুলে ইনফেকশন হয়েছে কিনা। রাইট ভেন্ট্রিকুল ইনফেকশনটাকে আলাদা কেন ইম্পর্টেন্স দিচ্ছি, দেখো আমরা একটু নিচে যাই। এই যে ডায়াগনোসিস অফ রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপোটেনশন। অর্থাৎ রাইট ভেন্ট্রিকুল পুরোটা ইনফেকশন হয়ে গেলে হাইপোটেনশন হতে পারে। হাইপোটেনশন হলে আমাদের জন্য হাইপোটেনশনটা ইম্পর্টেন্ট কেন, কারণ আমরা এমআই এর ক্ষেত্রে বা স্কিমের ক্ষেত্রে অনেক সময় নাইট্রেটস ইউজ করে থাকি। তো নাইট্রেট যদি ইউজ করি বা ডায়োডিক্স কম্পাউন্ড যদি ইউজ করি, এমনিতেই পেশেন্টের হাইপোটেনশন এগুলোর কারণে আরো বেশি হাইপোটেনশন হয়ে যাবে, অর্থাৎ পেশেন্টের ভালোর চেয়ে খারাপ বেশি হবে, কার্ডিয়াক অ্যারেস্টের দিকে চলে যেতে পারে, কার্ডিওজেনিক শকের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, এই জন্য রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনটা কিন্তু অনেক ডায়াগনোসিস করা ইম্পর্টেন্ট।
এর সাথে আমরা আরো কি ফিচার পাইতে পারি? রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশনের ক্ষেত্রে হাইপারটেনশন পাইতে পারি, লাং ফিল্ড ক্লিয়ার পাবো, এলিভেটেড জেবিপি অর্থাৎ রাইট হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে এরকম সিমটম পাবো। এইগুলোর মাধ্যমে আমরা সাসপেক্ট করবো যে রাইট ভেন্ট্রিকল ইনফেকশন হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা ভলিউম এক্সপানশন বা অ্যাভয়েডেন্স অফ প্রিলোড রিডিউসিং এজেন্টস যেমন নাইট্রেট, ডায়োটিক্স এগুলো ইউজ করব না। তার মানে ইসিজি শুধু আমার এমআই ডায়াগনোসিস করলে হবে না, সেটা রাইট ভেন্ট্রিকল পুরো এক্সটেনশন করছে কিনা সেটাও আমার জন্য একজন ভালো ক্লিনিশিয়ানের জন্য জাজ করা জরুরি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে রাইট ভেন্ট্রিকল পুরোটা ইনফেকশন হচ্ছে কিনা বা রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হচ্ছে কিনা? দেখো, সবার প্রথমে আমাদের দেখতে হবে যে ইনফিরিয়র এমআই হয়েছে কিনা, কারণ এই ইনফিরিয়র এমআই এর সাথে সাধারণত রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনটা অ্যাসোসিয়েটেড থাকে। আর ইনফিরিয়র এমআই আমরা কিভাবে ডায়াগনোসিস করব? লিড 2, 3 ABF এই তিনটাতে দেখবো আমাদের কোনো ইনফেকশন আছে কিনা। আর আমরা জানি আমাদের রাইট ভেন্ট্রিকল সাপ্লাই পাই কার মাধ্যমে? রাইট করোনারি আর্টারির মাধ্যমে, ঠিক আছে? তো যখন আমরা লিড 2, 3 ABF এ এমআই এর ফাইন্ডিং পাবো তখন আমরা সাসপেক্ট করব রাইট ভেন্ট্রিকলে আছে কিনা, এটা মাথায় চিন্তা রাখতে হবে। এরপর আমরা দেখবো লিড 3 এবং 2 এর ভিতরে লিড 3 তে যদি বেশি এসটি এলিভেশন থাকে তখন আমরা সাসপেক্ট করব রাইট করোনারি আর্টারি অক্লুশন হয়েছে। আর লেফট ডোমিনেন্সের ক্ষেত্রে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আর যদি রাইট করোনারি আর্টারি অক্লুশন হয়, আর আমরা জানি রাইট করোনারি আর্টারি আমাদের রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়, তার মানে রাইট করোনারি আর্টারি অক্লুশন হইলে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হওয়ার চান্স বেশি, অর্থাৎ ইনফিরিয়র এমআই উইথ রাইট ভেন্ট্রিকুলার এক্সটেনশন, এটা হওয়ার সুযোগটা বেশি। তাহলে আমরা কিভাবে আর কি ক্লু পাইতে পারি? সেটা হচ্ছে দেখো যে ক্লু সাজেস্টিং রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন ইন ইনফিরিয়র এমআই, এসটি ডিপ্রেশন ইন লিড 1 ABL, অর্থাৎ লিড 2, 3 ABF এ এসটি এলিভেশন থাকবে, এসটি এলিভেশন এর সাথে লিড 1 আর ABL এ যদি এসটি ডিপ্রেশন থাকে তাহলে আমাদের মাথায় নক করতে হবে এটা হয়তোবা রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। অথবা যদি লিড 2, 3 ABF এ এলিভেশন সাথে V1 এ এলিভেশন থাকে, অথবা V1 V2 এর ভিতরে যদি V1 এ বেশি এলিভেশন থাকে, তাহলে এই দুইটা ফিচার দিয়ে আমরা ডায়াগনোসিস করব কি আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হয়েছে কিনা, এগুলো দিয়ে আমরা সাসপেক্ট করব। এরপরে আমরা কনফার্ম করতে চাইলে আমরা কি করতে পারি? রাইট সাইডের ইসিজি করতে পারি ফর এসেনশিয়াল ফর ডায়াগনোসিস। কনফার্ম 100% কনফার্ম হওয়ার জন্য রাইট সাইডের ইসিজি করতে পারি। রাইট সাইডের ইসিজিটা কি? আমরা নর্মালি জানি যে আমাদের এখানে কি থাকে? B1, B2, B3, B4, অর্থাৎ আমাদের হার্টের লেফট সাইডে টেস্টিড গুলো বসানো হয়। কিন্তু যখন আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন সাসপেক্ট করব তখন আমরা কি করব? উল্টা দিকে রাইট সাইডে বসাবো, অর্থাৎ এই পাশের লিডগুলো জাস্ট এই পাশে একই স্পেসে বসবে বাট অপোজিট সাইডে। তারপর আমরা ইসি করে দেখব যে এই রাইট সাইডের ক্ষেত্রে B3 বা 4, মোর স্পেসিফিকলি B4 এ এসটি এলিভেশন আসে কিনা, অর্থাৎ রাইট সাইডের ইসিজি করার পর যদি B4 এ এসটি এলিভেশন থাকে মিনিমাম 1 ঘরের বেশি, তখন আমরা বলবো যে এটা রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন। ঠিক আছে? কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি? দেখো এই যে একটা এই ইসিজিটা যদি দেখি, তো এই ইসিজিতে কি আছে? আমাদের 2, 3 ABF এ এসটি এলিভেশন আছে। তাহলে দেখো আমাদের সূত্র কি বলছে? 2, 3 এখানে যদি এসটি এলিভেশন থাকে তাহলে আমাদের কি দেখতে হবে যে 1 ABL এ এসটি ডিপ্রেশন আছে কিনা বা B1, B2 তে এলিভেশন আছে কিনা। তাহলে আমরা এই ইসিজিতে দেখি যে 1 ABL এ দেখো এখানে কিন্তু এসটি ডিপ্রেশন আছে, এখানে এসটি ডিপ্রেশন আছে, অর্থাৎ 2, 3 ABF ইনফিরিয়র এমআই আছে, সাথে 1 ABL এ এসটি ডিপ্রেশন আছে। তার মানে এটা আমাদের কি ইনফিরিয়র এমআই এর সাথে রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন হওয়ার সুযোগ আছে। এছাড়া দেখো B1, B2 এই ক্ষেত্রে দেখো B1 এ এই যে এটা হচ্ছে আমাদের যে পয়েন্ট, এটা হচ্ছে আইসোলেটেড লাইন 1, 2, 3 ঘর উপরে এসটি এলিভেশন, B2 হচ্ছে 2 ঘর উপরে, তার মানে B1 এ এসটি এলিভেশন বেশি B2 থেকে। তাহলে এটাও কি আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনের একটা সাইন। আবার 1 ABL এও ডিপ্রেশন আছে, এটাও একটা রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনের একটা সাইন, যেহেতু সাথে ইনফিরিয়র এমআই আছে। তাহলে এটা দিয়ে আমরা সাসপেক্ট করলাম কি আমাদের হয়তোবা রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন আছে। তাহলে এখন আমরা কি করব? একটা রাইট সাইডের ইসিজি করব। তাহলে এটা হচ্ছে একটা রাইট সাইডের ইসিজি, দেখো এখানে লেখা আছে, মার্ক করা আছে B1R মানে রাইট সাইড, B2R, B3R, B4, 5, 6R। তাহলে এখানে দেখো এই যে ডিপ্রেশন বাট এই যে B4R এ এসটি এলিভেশন আছে, B5R এ এসটি এলিভেশন আছে, তার মানে রাইট সাইডের ইসিজি তো আমার এসটি এলিভেশন আছে। তার মানে এটার মাধ্যমে আমরা কনফার্ম করলাম যে দিস ইজ ইনফিরিয়র এমআই উইথ রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন।
তাহলে এর মাধ্যমে আমরা কি করব, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন ডায়াগনোসিস করব। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমাদের যেই রাইট সাইডের ইসিজি তেমন একটা করাও হয় না। আবার আমাদের হচ্ছে গিয়ে এই যে পোস্টেরিয়র এমআর ক্ষেত্রে পোস্টেরিয়র ইসিজিও কিন্তু তেমন একটা করা হয় না। তাহলে কি করতে হবে, আমাদের এই যে নর্মাল যে ইসিজি সেই ইসিজি দেখে আমাদের সাসপেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের যে পোস্টেরিয়র এমআর ক্ষেত্রে যে ফাইন্ডিংগুলো এই ফাইন্ডিংগুলোর মাধ্যমে সাসপেক্ট করতে হবে, অথবা রাইট ভেন্ট্রিকুলার ক্ষেত্রে এই যে ফাইন্ডিংগুলো এই ফাইন্ডিংগুলোর মাধ্যমে আমাদের সাসপেক্ট করতে হবে যে রাইট ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়েছে কিনা বা পোস্টেরিয়র এমআই সাথে আছে কিনা। এই জন্য আমাদের এই যে ফাইন্ডিংসগুলো এই ফাইন্ডিংসগুলো জানাটা জরুরি। তো এই ছিল আমাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন নিয়ে আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে আমাদের এত বড় একটা ডিটেলস ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা চেষ্টা করছি শুধুমাত্র জাস্ট ফাইন্ডিংস না, আমরা প্রত্যেকটা ফাইন্ডিংস এর মেকানিজম সহ আলোচনা করার জন্য, যাতে আমাদের জন্য ইসিজি ডায়াগনোস করা সহজ হয় এবং শুধুমাত্র মুখস্থ না, আমরা বুঝে ইন্টারপ্রিট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ সামনে আরো কোনো একটা ইসিজির ইন্টারপ্রিটেশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।